তার মানে আমরা যে ভাবি যে ঋষিরা কিছুই করে না, ঋষিদের কোনো বাচ্চা কাচ্চা নাই, ঋষিরা শুধু মানে সারা জীবন মানে ছিল, হ্যাঁ তাদের কিচ্ছু হয় না, এটা আসলে সর্বাংশ সত্য না। তিনি তো প্রথমে একটা বাক্য বলেছিলেন যে সংঘে কোনো নারীর প্রবেশ মানে সংঘের আয়ু অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি আলোচনা করবো, আমি কোনো নারীবাদী পুরুষবাদী নই। মানে কি কি যুক্তি তোমার মনে হয় এগুলোর পিছনে? তোমার যে হার্ট অ্যাটাক না হয় তুমি আসলে বড় লোকই। এটা কেমন কথা হয়? এই একটা উপকার করছে। আর ধনীদের প্রবলেম সলভ করার মাধ্যমে বুদ্ধ প্রকারান্তরে নিচু যে যারা ছিল তাদেরকেও, মানে নিচু অর্থে তাদের যে সামর্থ্য বা ফাইন্যান্সিয়াল অবস্থা, ওই অবস্থাতে তাদের হেল্প করতেছে। মানে বুদ্ধের এই ফিলোসফিটা কতটুকু বাস্তবে হয়েছে ওইটা ম্যাটার না, বাট অ্যাটলিস্ট এটা এভাবে হওয়ার কথা। জাতক কথা যেটা, যে বইটা আমার কাছে রয়েছে, ভালো ভালো গল্প রয়েছে, সেটা বিষয় না। বোধিসত্ত্ব আজ অব্দি কোনো শূদ্র বংশে বা নারী হয়েছে কিনা জানি না, কোনো শূদ্র বংশে জন্ম নেয়নি। ক্ষত্রিয় ব্রাহ্মণ অবশ্য হতে পারে কি, আমি এটা দ্বিধায় আছি, কিন্তু কোনো শূদ্র বংশে জন্মগ্রহণ করেনি, আর নারীও খুব সম্ভবত করেনি। কপাল ভালো যে বুদ্ধ পালায় গেছে, বুদ্ধ থাকলেও তবে এই ধরনের অপবাদ শুনতে হইতে থাকে। অলরেডি পালায় গেছে দেখে কিন্তু তাকে কাপুরুষ হিসেবে ধরা হয়, একটা ব্যাখ্যাও আছে। সে দায়িত্ব পালন করে নাই। না, সে মহিলাও তো না স্বাভাবিক সংসারই চেয়েছিল, কোনো মহাপুরুষ তো চায়নি, তারও তো দোষ না। তো বুদ্ধ যদি বিয়ে না করেও চলে যেত তাহলে মনে হয় আরেকটু ভালো বলা হতো, তুমি একজনকে ফাঁসিয়ে দিয়ে চলে গেলে, এটাও তো ঠিক না, না? দর্শকদের নমস্কার, আজকে আমাদের সাথে সাইকি টকের নায়েমদা যুক্ত হয়েছে। নায়েমদা, কেমন আছো প্রথমে বলো? হ্যাঁ, এই তো ভালো আছি। তা তুমি কেমন আছো? এই আমারও চলছে। তোমার সাথে আজকে যে বিষয়টা, যে বৌদ্ধ ধর্ম, তার মতবাদ, তার ঐতিহাসিকভাবে কি করে এই রূপটা পেলো, মানে দার্শনিকভাবে, ইতিহাস বলতে আমি শুধু সময়কালটা ধরছি যে অতীত থেকে বর্তমানে। তো দেখা যাক আমরা কিরকম কি আলোচনায় আসতে পারি। হ্যাঁ, র্যান্ডম কিছু আলাপ আলোচনা হবে আসলে অলরেডি। তো দেখা যাক কিভাবে আর কি। প্রশ্ন করো, তাহলে দেখি কি হয়। আলাপ আলোচনা করি আর কি, বুদ্ধকে নিয়ে আলাপ আলোচনা করি। হ্যাঁ, তাই যেমনি দেখবে যে প্রথমেই যদি বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করা যায়, প্রথমে যে কোনো কিছু নিয়ে আলোচনা করা যায়, তার একটা কারণ থাকে যে হট করে বৌদ্ধ বা গৌতম বুদ্ধ ওই রকম জিনিসই ছড়াতে থাকলো কেন, যে যেগুলো বলে যে দুঃখ রয়েছে, ভগবানের দিকে অত ইয়ে করো না, ওটা তোমার জীবন কতটা প্রভাবিত করবে না। তো মানে কেন গৌতম বুদ্ধ মানে তার মতবাদ ছড়াতে শুরু করে, যে প্রেক্ষাপটবাদে তো কোনো কিছুই হয় না। আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয়েছে যে বুদ্ধের মানে আহ বুদ্ধ আসলে মানে বুদ্ধ তো প্রথমে বুদ্ধ ছিল না, বুদ্ধ তো ছিল সিদ্ধার্থ বা গৌতম নামে পরিচিত ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে বুদ্ধ যে পরিবেশটাতে বড় হয়েছে, একটা রাজকীয় পরিবেশে, হুম, তো ওই রাজকীয় পরিবেশটা আসলে বুদ্ধের আহ মানে বুদ্ধ যে বুদ্ধ হয়ে উঠবে ওটা একটা ক্ষেত্রভূমি তৈরি তৈরি করে দিছে। হ্যাঁ, যেমন দেখা যায় যে আমরা যদি মানে বুদ্ধের তো সুখের কোনো অভাব ছিল না। মানে আমরা নর্মাল পিপলরা কি কি মনে করি যে একজন মানুষ যদি আহ গরিব থাকে, দুঃখ কষ্টে থাকে, তাহলে তার একটা জ্বালা যন্ত্রণা থাকতে পারে, বা সে হয়তো বা বলতে পারে যে না ভাই, এই দুনিয়াটা অনেক কষ্টের, অনেক যাতনার। হ্যাঁ, সো আমার সুখ চাই, বা আমি হয়তো বা দুনিয়াতে কোনো সুখ পাচ্ছি না, যেহেতু আমার অবস্থাটাই গরিবই অবস্থা, সুতরাং আমি এখন আহ পরকালে চলে যাব, বা আমি ধার্মিক হয়ে যাব, যেহেতু ওটাতে আমার কোনো দুঃখ প্রশমন হচ্ছে না, কারণ দুনিয়াতে আমি ন্যায় বিচার বা আরো অন্যান্য যেসব বিষয় আছে ওগুলো আসলে আমি বাস্তবতা পাচ্ছি না। তো ওইরকম দিক থেকে মানুষ হয়তো বা একটু উদাসীন হয়ে যায়, একটু বৈরাগ্য সাধনের দিকে চলে যায়। কিন্তু বুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা মানে সাধারণ মানুষের প্রেক্ষাপট থেকে খুব আনইউজুয়াল লাগে, যে আসলে এই মানে তার তো কোনো কিছুর অভাব নাই। সে রাজার ছেলে, তার কাছে সবকিছু আছে, বিত্ত বৈভব, নারী, যা আছে সবকিছুই তার কাছে আছে। হ্যাঁ, ইভেন বুদ্ধের মানে এটা একটা গল্পের আকারেও হয়তোবা ধরা হয়, মানে কতটুকু সত্য জানি না, যে বুদ্ধের বাবা তাকে কোনো কোনো ধরনের মানে মরা যে একটা পাতা, শুকনো পাতা,
ওইটা পর্যন্ত তার চোখের সামনে 25 বছর পর্যন্ত করে নাই, শো করে নাই, বা ওরকম করতে দেয় নাই। মানে অতি কারণ তার অতিশয়োক্তি টাইপের, মানে একটু বেশি বোঝাতে চেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওই রূপক আকারে একটা গল্প, কিন্তু এই গল্পের ভিতর মিনিংটা হলো যে তাকে এতটাই সুখে আহ্লাদে ভাবে রাখা হয়েছিল বা বড় করা হয়েছিল ছোটকাল থেকে। তো এরকম একটা অবস্থা থেকে মানে কি এমন উদয় হইলো যে যার কারণে তার কাছে মনে হলো যে, এবং সে সুখে থেকেও সে দুঃখের বাণী প্রচার করলো কেন? যে আসলে দুঃখই হইলো সব। হ্যাঁ, জীবন মানেই দুঃখ। হ্যাঁ, তো এইরকম আর্য সত্য তার ভিতর কিভাবে রিয়েলাইজ হইলো? তো এইখানে আমি যেটা দেখি, আমি এটাকে যদি দুইটা ক্যাটাগরাইজ করি, যেটা হলো যে একটা দুঃখ আছে যে খুবই মানে সাধারণ মানুষরা যেটা আর কি সমাজের যারা একটু মানে যাদের একটু ওরকম বিত্ত ব্যবস্থা একটু কম, হ্যাঁ, আন্ডার প্রিভিলেজ যারা, মানে বর্তমান সময়কার প্রেক্ষাপট দিয়ে যদি বলি যে আন্ডার প্রিভিলেজ যারা, তাদের ক্ষেত্রগুলোতে তাদের দুঃখগুলো হলো অনেকটাই ফিজিক্যাল। এই যে মানে খেতে পাচ্ছে না, স্বাস্থ্য ঠিক নাই, রুগ্ন, হ্যাঁ, পুষ্টির অভাব, অনেক আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু পূরণ করতে পারছে না। তো এটা হলো একটা আমার আন্ডার প্রিভিলেজ টাইপের ফিজিক্যাল একটা পেইন, হ্যাঁ, দুঃখ। কিন্তু প্রিভিলেজ, বুদ্ধ তো প্রিভিলেজ ছিল, তার একটা হলো প্রিভিলেজ পেইন। তো যারা প্রিভিলেজ বর্গে থাকে তো তাদের ভিতরে আসলে কি দুঃখ দেখা যায়? তা আমার কাছে মনে হয় যে বুদ্ধ আসলে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যেটা আছে, যে সবকিছু পাওয়ার পরেও কি যেন একটা নাই, শূন্যতা, এই যে একটা ভ্যাকিউম, এই ভ্যাকিউম থেকে তার এই মানে এই পথযাত্রা বা এই অনুসন্ধানটা ট্রিগার করে। আর না হলে বুদ্ধের ক্ষেত্রে আর একটা রাস্তায় ছিল, যেটা ওই যে তার অনেক জ্যোতিষী তাকে আর তার বাবাকে আর কি বলছিল যে আপনার ছেলে হয় সন্ন্যাসী হয়ে যাবে, আর না হলে সে মানে তুখোর রাজা হবে, মানে প্রতাপশালী রাজা হবে। কারণ বুদ্ধের ওই ক্যাপাসিটিটা ছিল, খুব শার্প ইন্টেলেক্ট ছিল বুদ্ধের। তো সে চাইলেই আসলে ওই প্রতাপশালী রাজা হইতে পারতো, সে রুলিং করতে পারতো। কিন্তু কথা হলো যে এটা আসলে জ্যোতিষী আসলে কি মানে খুব মানে মিস্টিক্যাল ওয়েতে আর কি বলা হয় গল্পগুলো, যে আসলে জ্যোতিষী এরকম করে ভাবছিল। কিন্তু আমার কাছে মনে হয় সে জ্যোতিষী না, সম্ভবত সাইকোলজিস্ট ছিল। কারণ সে বুঝছিল জীবন পরিক্রমায় যে সে এত সুখের ভেতর থাকলে মানুষের দুইটা ক্রাইসিস হইতে পারে। যে গরিব বা যার কিছু নাই, সে আর কি সে তো দুঃখের ভিতরেই আছে, তার ভিতর আশা আকাঙ্ক্ষা আছে, সে ওটা পূরণ করবে না করবে, মানে ওইটা নিয়ে সবসময় ব্যতিব্যস্ত থাকবে। তার তো ওইরকম লাক্সারিয়াস ভাবে দর্শন নিয়ে চিন্তা করার স্কোপ নাই আসলে, হ্যাঁ, ওইভাবে দেখতে গেলে। কিন্তু বুদ্ধের সবকিছু আছে এবং সে পড়াশোনা জানালো। তো যেই লোক জ্ঞানী, তার পক্ষে আসলে আহ দেখা যায় যে সন্ন্যাসের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। কারণ সে ওই যে ওই এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন গুলা রেজ আপ করবে, তার মাইন্ডের ভিতর চলে আসবে, কারণ সে তো প্রশ্ন করবে। আর যার ভিতরে একবার প্রশ্নের উদয় হয়ে গেছে, সে আসলে ওই সিকিং এর দিকে তখন চলে যায়। কোনো না কোনো ভাবে সে সিকিং এর দিকে ধীরে 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 যেতে থাকে প্রশ্নের মাধ্যমে। সো আমার কাছে মনে হয় যে ওই যে জ্যোতিষী যে সে যে বলছিল, সে এইভাবেই হয়তোবা মেবি যে তার ভিতরে এরকম একটা টেন্ডেন্সি সে দেখতে পেয়েছিল, যে হয় সে সন্ন্যাসীর দিকে যাবে, আর না হলে সে রাজা হবে, তুখোর ভাবে রাজ শাসন করবে। আর যেহেতু তার জ্ঞান ছিল, সে হয়তো বা জ্ঞান আর প্রজ্ঞার সাথে একটা মানে ওই ভোগ কার্যের সাথে সাথে সে রাজকীয় যেই বেশভূষা যা যা লাগে ওইটা সে সম্পন্ন করবে। এই দুইটা পসিবিলিটি তার কাছে ছিল। এখন সব পিতা মাতাই তো চাবে যে এইসব সন্ন্যাস ফন্যাস বাদ দিয়ে সে রাজকার্যই করবে, ম্যাটেরিয়ালিস্টিক একটা অ্যাপ্রোচের দিকে যাবে। কিন্তু বুদ্ধ তো আর এটা হইলো না। বুদ্ধর তো দেখে যে কোনো জায়গায় তার শান্তি নাই কোথাও, মানে এত সুখের ভিতর থাকে, মানে এই যে শূন্যতাটা, এই যে না পাওয়া, মানে কিছু একটা যে ফুলফিল হচ্ছে না, এটা তার ভিতরে বারবার মানে ট্রিগার করতেছে, পিঞ্চিং করতেছে। আর তার উপরে আবার ওই তিনটা দৃশ্য, তিনটা না চারটা সম্ভবত, মৃত বৃদ্ধ লোক, মৃত মানুষ, তারপরে একজন সন্ন্যাসী, হ্যাঁ, এরকম দেখলো। দেখার পরে তো তখন আরো মনে হলো যে তাহলে আমি এতদিন আসলে কিসের ভিতরে বসবাস করতেছি, একটা ভ্রমের ভিতরে বসবাস করতেছি, যে আমার তো এটা হবেই, এটা তো আমার অবশ্যম্ভাবী, তাহলে এটাকে কি আমি প্রশ্ন করবো না? এটাকে তো আমার জানতে হবে। তখনই তার ভিতরে এটা তৈরি হয়ে যায়।
আর বুদ্ধের এই অবস্থাটার সাথে আমরা যদি আহ এখনকার বাস্তবতাটাকে যদি একটু মিলাই, তাহলে কিন্তু এটাই দেয় যে আমরা এখন একটা ক্যাপিটালিস্টিক সিস্টেমে বসবাস করতেছি বর্তমান সময়টাতে। তো এখানে এসে আমরা যদি এটা মিলাই, এখানে কিন্তু আমাদের কি হয় যে ভোগ বিলাস ভোগ বিলাস কিন্তু আমাদের চারপাশ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, যে এটা করো, এই গাড়ি নাও, এই মোবাইল নাও, বা মানে এই নারী টারি, মানে ফেসবুক খুললেই তো দেখা যায় যে মানে কত কিছু দিয়ে আমরা অ্যাবজর্ব না। তো কাইন্ড অফ এই ক্যাপিটালিস্ট সিস্টেমটাকে আমি যদি বুদ্ধের বাবা ধরি, যে সবকিছু সুখ দিয়ে মরে দেওয়া হয়েছে, তো এটার কারণে দেখা যায় যে এখন আবার স্পিরিচুয়ালিটির ক্রেজও আবার বেশি। হ্যাঁ, যে না মানে এটা দিয়েও কারো কিছু হচ্ছে না। হ্যাঁ, তো কাইন্ড অফ সবার ভিতরে এখন বুদ্ধ বুদ্ধ একটা ভাব আসা শুরু করছে। হ্যাঁ, তো মানুষ যত ক্যাপিটালিস্টিক হতে থাকে বা যত তাদের ভোগ বিলাসটা যত বাড়তে থাকে, ততই সে দেখে যে ভিতরটা তার পুরো ফাঁকা। তার কোটি কোটি টাকা আছে কিন্তু সে ফাঁকা ফাঁকা একটা ভাব অনুভব করে, যেমনটা বুদ্ধের ক্ষেত্রে হয়েছিল আর কি। তো এই ভ্যাকিউমটা এই বর্তমান সময়ে বিদ্যমান, এবং বিশেষ করে আমি যেটা দেখি যে ইউরোপ আমেরিকাতে পাশ্চাত্য সেক্টর গুলাতে, মানে দেশগুলোতে বুদ্ধ কেন এত প্রমিনেন্ট হয়ে উঠলো আসলে? আর আমি এটা নিয়ে মাঝে মাঝে চিন্তা করতেছিলাম যে বুদ্ধ কেন এত প্রমিনেন্ট ওই জায়গায়, মানে যেখানে ওখানে মূর্তি দিয়ে, মানে বুদ্ধের মূর্তি সবার, মানে প্রায়, মানে যারা একটু এরকম চর্চা টর্চা করে বা একটু জানাশোনা লোক, তারাই দেখা যায় যে একটা ছোট্ট একটা বুদ্ধের মূর্তি রাখে। ওই বুদ্ধের যে শান্ত সুন্দর যে একটা স্থির যে একটা মূর্তি, ওটা তারা মানে ঘরে রাখে। এর পিছনে কারণ হলো যে মানে মানুষ যত কিছু পায়, যত কিছু তাদের থাকে, তার মনের ওই অশান্ত অবস্থাটা দূর হয় না। তো বুদ্ধের মূর্তিটা দেখলে একটা শান্ত শান্ত ভাব লাগে, যে না ভিতরটা একটা সাইলেন্ট একটা অবস্থা হয়ে গেছে, তো ওই ফিলিংসটা পাওয়া যায় আসলে। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আহ মানে তারা কেন আসলে বুদ্ধের প্রতি এতটা ফেড আপ। তাদের তো সবকিছু আছে, তাদের তো বুদ্ধের প্রতি এতটা ফেড আপ হওয়ার কোনো কথা না আসলে। তা আমার মনে হয় যে তারাও ওই গৌতমের ওই স্টেটটাতে আর কি বিলং করে, যার কারণে বুদ্ধের প্রতি এতটা টান। হ্যাঁ, ইভেন বার্টন রাসেল পর্যন্ত বুদ্ধকে অ্যাডমায়ার করে গেছে। সে বলছে আমি খ্রিস্টান না, আমার এটাতে, সে তো টোটালি ছিল নাস্তিক। হ্যাঁ, সে ওইগুলোতে তেমন একটা বিশ্বাস করতো না, রেশনাল, খুব রেশনাল মানুষ ছিল। কিন্তু তারপরেও বুদ্ধের প্রতি তার একটা সফট কর্নার ছিল, যে আমি খ্রিস্টান না হতে পারি কিন্তু বুদ্ধের প্রতি আমার একটা রেসপেক্ট আছে। কারণ কি? কারণ বুদ্ধ একই সাথে একটা স্থিরতা, একটা শান্তি দেয়, এবং একই সাথে সে নিরীশ্বরবাদীকেও দিকেও একটু ঝোঁকা, কারণ নেগেটিভ তার অ্যাপ্রোচটা। বলছিলেন যে কিছুই নেই সেরকম। হ্যাঁ, মানে ওই যে নাই নাই, মানে হয়তোবা সে ঈশ্বর প্রশ্নে হয়তোবা সে চুপচাপ, মানে বলে না যে আছে কি না আছে, সে সাইলেন্ট ছিল। তো এখানে একটা শূন্য একটা গ্রাউন্ড আছে, যেটা অনেক নাস্তিককে বুদ্ধের প্রতি খুবই আকৃষ্ট করে। কারণ অনেক, আমি যদি দেখি যে যাদের কোনো ঈশ্বর নাই বা এরকম কিছু নাই, ওই মহা একটা ভ্যাকুয়ামের ভিতর কিন্তু মনটা কিন্তু অস্থির হয়ে যায়। হ্যাঁ, মন কিন্তু ওটাকে কুলিয়ে উঠতে পারে না, যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যেটাকে বলে। আমরা যদি ওই এক্সিস্টেন্সিয়াল ফিলোসফি গুলো পড়ি, যেমন নিচ্ছে, তারপরে সাত্রে, কামু, হ্যাঁ, এরা কিন্তু সবাই এই আহ মানে চূড়ান্ত আলটিমেট কি আসলে নিহিলিজম, এইগুলোর সাথে ডিল করছে। হ্যাঁ, তো তো বুদ্ধের কাছে এসে দেখা যায় যে সে শূন্যতার কথা বলছে, কিন্তু এই শূন্যতাটা তার কাছে আসলে খুব আম, মানে খুব অস্থির টাইপের কিছু না। মানে সে হাহাকার করতেছে না, সে শান্ত চুপচাপ করে স্থির হয়ে বসে আছে। এটা কিভাবে সম্ভব আসলে? মানে এইটা একজন কিভাবে করতে পারে যে সেই ঈশ্বরকে না বলেও, মানে কিছুই নাই কিন্তু তারপরে সে একটা শান্ত, খুব সুন্দর ভাবে সে চুপচাপ বসে আছে এক জায়গায়। মানে মূর্তিটা দেখলে অ্যাটলিস্ট সেটাই মনে হয়। বাস্তব জীবনে বাস্তব জীবনে হয়তো বা তিনি ওরকম শান্তই হয়ে গেছে, মেবি হইতে পারে। তো তো এইটা আসলে অনেক যারা ঈশ্বরে বিশ্বাসও করে না তাদেরকে আসলে এই বুদ্ধিজমের দিকে আকৃষ্ট করে, যে অ্যাটলিস্ট এই লোকটাও ঈশ্বর নিয়ে এত মাতামাতি করে না। হ্যাঁ, মানে তেমন একটা কিছু করে না। তুমি যেমন একটা দিক দেখালে এরকম বুদ্ধের কাছে এত কিছু ছিল, তার মধ্যে সে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়লো। হ্যাঁ, আরেকটা দিকও তো হতে পারে যে সেই সময় যে যে কর্মকাণ্ড যেগুলো থাকে হিন্দু ধর্মে, সেগুলো এত বেড়ে গিয়েছিল বা
আহ, মানে কি বলবো যে আচার অনুষ্ঠানের দিকে এত বেশি ঝোঁক বেড়ে গিয়েছিল, তারও একটা সরল মার্গ গৌতম বুদ্ধ হয়তো দেখানোর চেষ্টা করেছেন যে এগুলো ছাড়াও তোমরা এইভাবে দেখতে পারো, কারণ এগুলো জিনিস জীবনকে আরো জটিল করে দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি আমি যদি ইতিহাস মানে ওই আর একটু ওই ট্রেন্ড গুলো ফলো করি তাহলে দেখা যায় যে এরকমটাই হয়েছে আসলে। কারণ বুদ্ধ যখন অনুসন্ধানে নেমেছিল, মানে বুদ্ধ যখন অনুসন্ধানে নেমেছিল তখন কিন্তু সে তার সময়কার সবকিছুই, সব ধরনের যেই চর্চা, সাধন চর্চা বা যেটাই আমরা বলি, ওটা কিন্তু সে ফলো করছে, ইভেন একদম ডেলিবারেটলি ফলো করছে। মানে একটা হয় না যে একটা গুড স্টুডেন্ট যেরকম করে ফলো করে, বলতো 6 বছর ঠিক সেরকম ভাবেই সবাই, সবার অনুশাসন সবকিছু মেনে চলছিল। এবং এটা মানার কারণে তার কিন্তু স্বাস্থ্য কিন্তু লাস্টে একদম হাড্ডিসার হয়ে গেছে। মানে এতটা কঠোর ডিসিপ্লিনে সে এই জার্নিটাতে সে ফলো করে করে সবার কাছে ফলো করে করে দেখছে। কোন 6 বছর কিন্তু মানে সে করার পরে না, মানে গৃহত্যাগ করার, হ্যাঁ, গৃহত্যাগ করার। তো এই যে 6 বছর সে যে ফলো করলো, মানে এত কিছু, এত কষ্ট ত্যাগ তিতিক্ষা ফলো করলো, এবং সে যার আন্ডারেই তত্ত্বাবধানেই এই প্র্যাকটিস গুলা করছিল, মানে ওই সময়কার রীতি রেওয়াজ অনুযায়ী যেসব প্র্যাকটিস গুলা হচ্ছিল তার ভিতরে, মানে সে করছিল। তো ওইখানে সে যতগুলো আহ অনুশাসনের ভিতর দিয়ে গেছে এবং যার গাইডেন্সে গেছে, তারা পর্যন্ত তাকে বলছে যে আমাকে, আমার আসলে এর বেশি তোমাকে কিছু শেখানোর নাই বা দেওয়ার নাই, আমি এতটুকুই জানি। আর তুমি যদি এতে তৃপ্ত না হও তুমি অন্য কারো কাছে। তো এত কিছু করার পরেও মানে সে তৃপ্ত হতে পারছিল না বুদ্ধ। মানে আমার কিছুতেই কিছু হচ্ছে না। তো এখানে এসে আসলে একজন অনুসন্ধানের একটা ক্রাইসিসও আমরা লক্ষ্য করি বুদ্ধের এই যাত্রাটার সাথে। যে আমরা হয় না যে একজন মানুষ আসলে 10 বছর ধরে, 20 বছর ধরে সত্য খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আসলে এটা শেষ কোথায়? মানে সে কত বছর ধরে ধরে এটা খুঁজবে, হ্যাঁ, মানে কত সে তর্পাবে। তো বুদ্ধেরও আসলে এই অবস্থাটা হয়েছিল যে আমি তো সবকিছু করে দেখলাম, তাহলে এরপর কি? তো এই যে করতে 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 সে যে নিরঞ্জনা, যে বোধি বৃক্ষ, নিরঞ্জনা নদীর তীরে ওই বোধি বৃক্ষের সামনে বসলো, আমার কাছে মনে হয়েছে যে ওই সময় সে তার অনুসন্ধানের যে একটা আকাঙ্ক্ষা থাকে না মানুষের, যে চূড়ান্তটা কি, চূড়ান্তটা কি, ওই যে আকাঙ্ক্ষাটা, ওইটা হয়তো বা তার ড্রপ হয়ে গেছিল। কারণ সে এতটাই ডেলিবারেটলি ওই প্রসেসটার ভেতর দিয়ে গেছে। মানে অনুসন্ধান করতে 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 মানে একটা আছে না যেটা মানুষ একটা থ্রেশহোল্ড পার করে ফেলে, যে হয় আজকে আমি হবে কিছু, আর না হলে আই আই উইল বি ডেড। হয় এটা হবে, না হলে ওইটা হবে, এসপার ওসপার একটা ব্যাপার, ডু অর ডাই সিচুয়েশন। সো এরকমটা থেকে হয়তো বা দেখা দেখা যায়। কিন্তু ওই জায়গা থেকে বুদ্ধ কি করছে? ওই জায়গা থেকে বুদ্ধ কিন্তু তার সময়কার সমস্ত সংস্কৃতি বা যেটা আছে ওটাকে কিন্তু একদম মানে ওটা নতুন সংযোজন করছে। বা ওই সময় কিন্তু এটা আবার যারা ছিল, মানে এক্সিস্টিং যে এস্টাবলিশমেন্ট ছিল, তারা কিন্তু এটা মেনে নিতে পারেনি। তারা কিন্তু এটা প্রতিবাদ করছে যে যেটা স্বাভাবিক হওয়ার কথাই। কারণ যেই সিস্টেমটা এস্টাবলিশ থাকে ওইটার বিপরীতে কিছু করলেও এস্টাবলিশমেন্ট কিন্তু ওই নতুন কিছুকে কিন্তু অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, তো বুদ্ধ এটার সাথে ফাইট করছে তখন। হ্যাঁ, কিন্তু বুদ্ধের কাছে আমি যে জিনিসটা পার্সোনালি শিখি সেটা হলো যে সে হট করে এস্টাবলিশমেন্টকে রোমান্টিক ভাবে সে প্রতিবাদ করে না। সে প্রতিটা এস্টাবলিশমেন্ট যেটা ছিল ওইটার ধারার ভিতর দিয়ে সে গেছে, প্র্যাকটিস করছে। মানে একদম গুড স্টুডেন্ট হিসেবে সে প্র্যাকটিস করছে যে দেখো আমি তোমাদেরটা প্র্যাকটিস করতেছি কিন্তু তারপরে আমি আমারটা পাচ্ছি না। হ্যাঁ, তো এইভাবে সে কি করছে, সে বিনয়ের সাথে ওই জায়গাগুলোতে সে প্র্যাকটিস করে 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 অনুশীলন করে করে গেছে, প্র্যাকটিস সবকিছু সে মেনটেন করছে। কিন্তু করার পরেও যখন দেখতেছে যে তার হচ্ছে না, তারপরে সে নিজের মতো করে একটা পথ গড়ে নিছে যেটা তার একদম অথেন্টিক ইন্ডিভিজুয়ালিটি। তো বুদ্ধের এই পার্টটা খুব ব্যালেন্সিং লাগে আমার কাছে, যে সে প্রত্যেকটাকেই শ্রদ্ধার সাথে ওইটার ভিতর দিয়ে গেছে, তারপরে সে নিজের রাস্তাটা নিজে খুঁজে নিছে যেটা অন্য কারো দ্বারা প্রভাবিত না। তারপর সে নিজের মতটা
মানে এস্টাবলিশ করার চেষ্টা করছে, এবং ওটা করতে যে যখন সে বাধা স্বীকার হচ্ছে তখন ওইটার বিরুদ্ধেও লড়াই করছে। হ্যাঁ, কারণ এটা তো তার জায়েজ আছে, কারণ তার সময়কার যে এস্টাবলিশমেন্ট গুলো ছিল তাকে তো ওইভাবে দিতে পারছে না, আর এটা হওয়াটাই স্বাভাবিক। আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি একজন মানুষ, সো আমি তো আমার সমাজ সোসাইটিতে যেসব জিনিসগুলো বিল্ড আপ হয়ে আছে ওইগুলো তো আমি সবকিছু করে দেখলাম, কিন্তু আমার তো কিছু হচ্ছে না, আমি তো কিছু পাচ্ছি না। হ্যাঁ, যদি আমার ওরকমটা ফিল হয়, কারণ আমি তো অন্ধভাবে বিশ্বাস করতেছি না যে আচ্ছা আমাকে দিছে, ও আচ্ছা ঠিক আছে, আমার বাবা বলছে এটা বা আমার সমাজ এটা বলছে, ঠিক আছে এটাই রাইট, ওকে ফাইন, আমি এখন এটাই মানবো। বেশিরভাগ মানুষ যেরকমটা করে থাকে, কিন্তু বুদ্ধ এটা করে নাই, কারণ তার ওই যে ইন্টেলেক্টটা অনেক শার্প ছিল। সে প্রশ্ন করছে যে এরপর কি, আমার তো তৃষ্ণাটা মিটতেছে না। তো তারপর এরকম করতে করতে সে যখন নিজের পথটা খুঁজে পেল, তখন সে তার পথের জন্য সে লড়াই করলো এবং এটা প্রচার করলো যে তোমরা এই, আমি আসলে অনেক ত্যাগ সাধন করেও দেখছি, অনেক ভোগ করেও দেখছি, কোনোটাই কোনো কাজে কাজে দেয় না। সো না ত্যাগ না ভোগ, মধ্যম পন্থাতে আসো, ওই সচেতনতাতে আসো। তো এরপরে কি করলো বুদ্ধ, ধ্যান করে এই যে কৃচ্ছ্রতা সাধন করলো, তার সাথে কিন্তু 7 জন না 5 জন সম্ভবত, আমার সংখ্যাটা এখন সঠিক মনে আসতেছে না, ওই 5 জন বা 7 জন ছিল, যে তাকে ডাই হার্ড ফলো করতো। কারণ কি, তারা ছিল দুর্বল সন্ন্যাসী। কারণ বুদ্ধ যে লেভেলে সাধনা করতেছিল ওই লেভেলে ধারে কাছেও কেউ ছিল না। হ্যাঁ, মানে সে এতটা ডাই হার্ড সাধনা করতেছিল। তো তারা যখন দেখলো যে বুদ্ধ ওই হাড্ডিসার অবস্থা থেকে সাধনা করতেছে করতেছে, হঠাৎ করে সে দেখলো যে সে একজন নারীর কাছ থেকে পায়েস গ্রহণ করতেছে, এই তো ওই সন্ন্যাসীদের মনে খটকা লেগে গেল। তাহলে কি বুদ্ধ কি তাহলে এই ট্র্যাডিশন বাদ দিয়ে দিচ্ছে? তখন তো ওই অর্থে আমি বুদ্ধকে, তারা বুদ্ধকে নাস্তিক ভাবা শুরু করলো যে না, এ তো আমাদের লোক না, আসলে এ তো টোটালি ভিন্ন কিছু করতেছে। হ্যাঁ, একটা এখানে তখন একটা জায়গায় থামাই। নারী নিয়ে সমস্যাটাকে আমি ঠিক বুঝলাম না প্রত্যেকের, যে যারা সন্ন্যাস জীবনে যায় তাদের সমস্যাটা কি এই বিষয়টা? হ্যাঁ, এইটা নিয়ে তো, এইটার রুটটা আসলে অনেক গভীর। এই যে নারীর যে কেসটা, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন বা ব্যক্তিগত একটা উপলব্ধি, আমি যেটা ওই বজ্রযান সম্ভবত বৌদ্ধতন্ত্রর যে ধারাটা আছে, হ্যাঁ, ওই বৌদ্ধতন্ত্রের ধারাটা পড়তে যে আমার কাছে এটা মনে হয়েছে যে সম্ভবত এই বৌদ্ধ সন্ন্যাসীদের কমপ্লেক্স থেকে বৌদ্ধতন্ত্রটা সম্ভবত আবির্ভাব হয়েছে। কারণ বৌদ্ধ সন্ন্যাসীরা তো আসলে কোনো সেলিব্রেট থাকে, মঙ্ক টাইপের থাকে। হ্যাঁ, এরকমই তো তাদের জীবনচর্যা থাকার কথা। তো হঠাৎ করে বৌদ্ধতন্ত্র কেন ইমার্জ করবে? সরহপা, এই যে আমাদের এখানে যে চর্যাপদটা, এখানের যেই সন্ন্যাসীরা যারা ছিল, তারা কিন্তু সবাই কিন্তু আসলে একটু খুব উদ্ভট স্টাইলে লাইফ লিড করছে। তারা তন্ত্রের মার্গে ছিল। তন্ত্র মার্গটা কি, যে নারী নিয়ে সাধনা আছে এখানে। তো হঠাৎ করে তারা নারী নিয়ে কেন সাধনাতে বিচরিত হবে? হ্যাঁ, মেবি এটা হতে পারে। মানে আবার তন্ত্রের কিছু দিকে আবার শারীরিক হওয়ারও কথা বলা আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে না? তো মেবি এটা হতে পারে যে তারা এতটাই সন্ন্যাস পথে, এতটাই মঙ্ক হয়ে গিয়ে তারা এতটাই আর কি এইসব নারী সঙ্গ বা এগুলোতে বঞ্চিত, যে হঠাৎ করে তাদের ভিতরে এটা ট্রিগার করতে পারে যে না, এখন আমার আসলে ওই পথটা প্রেফারেবল, কারণ আমি তো এটা থেকে বঞ্চিত হচ্ছি। হ্যাঁ, বৌদ্ধ সন্ন্যাসীদের এই কমপ্লেক্সটা থাকে অলওয়েজ, কারণ এখানেও একটা এস্টাবলিশমেন্টের ব্যাপার আছে। বৌদ্ধ যখন সন্ন্যাসী হয়ে গেল তখন ওটা এস্টাবলিশড হয়ে গেছে অলরেডি। মানে বৌদ্ধই তো এটা এস্টাবলিশ করে দিয়ে গেছে যে আচ্ছা, আমার এই জীবন পথ আছে, তোমরা এটা মেনে চলো। তো আমার কথা হলো যে বৌদ্ধ তো তার নিজের পথ নিজে বানায় নিছে। মানে ওই তার যে গতানুগতিক এস্টাবলিশমেন্ট আছে, ওই ছিল তার সময়, সে ওটাকে চর্চা টর্চা করে তারপরে ওইগুলোর ভিতর দেখছে যে না, এটা হচ্ছে না এই সময় অনুযায়ী। তো সে ওইটার সাথে নতুন একটা সংযোজন করে দিয়ে মানে করে গেছে, যেটা আবার ওই এস্টাবলিশমেন্টকে প্রশ্নবিদ্ধ করছে। হ্যাঁ, এস্টাবলিশমেন্টকে প্রশ্নবিদ্ধ করছে, যেটা ওই সময়কার মানুষরা মেনে নিতে পারে। তো এই কারণে কিন্তু আমরা কিন্তু ওই ভারতবর্ষে বৌদ্ধ ধারা একটা নতুন মানে সংযোগ, মানে আমরা যদি ইতিহাসের এই পর্যায়ে এসে দেখি তাহলে দেখবো যে বৌদ্ধ একটা নতুন ধারা কিন্তু ভারতবর্ষের যে দর্শনের ধারা আছে ওটাতে কিন্তু সংযোজন করে গেছে। তো বৌদ্ধ যদি এই জিনিসটা না করতো, সে যদি তার গতানুগতিক এস্টাবলিশমেন্টকে মেনে নিত, তাহলে কিন্তু আমরা কিন্তু এই
মানে অভিনব সংযোজনটা পেতাম না, বা বৌদ্ধকে নিয়ে চর্চাও করতাম না। তো অ্যাকচুয়ালি বুদ্ধ ইতিহাসের যে টাইম সময়কাল, ওই অনুযায়ী কিন্তু বুদ্ধ কিন্তু ভালো কাজই করছে, অ্যাকচুয়ালি বৈপ্লবিক কাজই করছে। এখন ঝামেলাটা হয়েছে কোন জায়গায়? ঝামেলাটা হয়েছে হলো যে বৌদ্ধ যেটা এস্টাবলিশ করে গিয়েছে, হ্যাঁ, তো ওইটাতে কি আছে? ওখানে মঙ্কফোর্টের কথা আছে, বৌদ্ধ সন্ন্যাসী ছিল, যে তোমার এখন সন্ন্যাসের মতো থাকতে হবে। তা আমার প্রশ্ন হলো যে ওই সন্ন্যাসীরা কি আসলে নিজের পথ কি নিজে বেছে নিছে, নাকি তারা বুদ্ধকে জাস্ট টোটাল কপি করছে? হুম তো কপি করে যদি আমি সন্ন্যাসী হই, তাহলে তো ওটা বুদ্ধের সন্ন্যাস হবে না। তখনই আমার কাছে মনে হবে যে আমি বলবো যে আমি এখন সন্ন্যাস, আমি বুদ্ধের দ্বারা আমি সন্ন্যাসী হয়ে গেছি, কিন্তু আমার নারী দেখলে আমার বাসনা জেগে উঠবে। কারণ আমি তো আসলে বুদ্ধের মতো মানে ওই কে প্রশ্ন করে করে তো ওই আমার ভিতর যে মানে অগ্নি আছে, যে জানার যে আকাঙ্ক্ষা, যে আকুলতা আছে, ওইটাকে পোড়ায়া পোড়ায়া তো আমি আসলে ওই সন্ন্যাস হইনি। আমার কথা হলো যে বৌদ্ধ কিভাবে সন্ন্যাস হয়েছে, আসলে এই পথে কিভাবে আসছে? বুদ্ধের এই পথে আসার আগে সে তার 29 বছর পর্যন্ত সে না যত ধরনের ভোগ আছে সবকিছু সে করছে। সমস্ত সুখ বিলাস যা কিছু আছে সবকিছু সে তার বাবার মাধ্যমে হোক বা যেটার মাধ্যমে হোক, সে রাজকীয় পরিবেশে তার ভিতরে এটা পূরণ হয়ে গেছে। সে নারী, যদি আমি বলি, ওই সময়কার সবচেয়ে বেস্ট নারীর সাথে তার বিবাহ হয়েছে, তার একটা সন্তানও ছিল, হ্যাঁ, রাহুল। তো বৌদ্ধ ওই সময়কার সবকিছু সে মানে এনজয় করছে। এনজয় করে করে তার ভিতর রিয়েলাইজেশন আসছে যে এটা দিয়ে আসলে কিছু হয় না, এবং এটা বাস্তবে তাই হয়। যে এই সবকিছুকে এনজয় করে ফেলে, তার কাছে আর ওইটা কোনো মিনিং বহন করে না। সে তখন একটা আপার লেভেলে যাওয়ার চেষ্টা করে। এটাকে মাসলোর হায়ারার্কি দিয়ে বোঝানো যায়, যে আগে মানুষের বেসিক নিডটা থাকে, একটা জীবন মানে ফিজিক্যাল নিড থাকে, মানে কিভাবে খেয়ে পরে বাঁচবে। তারপর তার সেকেন্ড লেয়ারে গেলে তার নিড থাকে, হ্যাঁ, যে কিভাবে সে তার ওই জৈবিক বাসনাগুলো পরিতৃপ্তি করবে। তারপরে তার থাকে অ্যাচিভমেন্ট, তারপরে বিলঙ্গিংনেস, ভালোবাসা। এরকম করে করে সে একটা পর্যায়ে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের পথে সে যায়, 7টা যে হায়ারার্কি আছে, হ্যাঁ। তো আমার কাছে মনে হয়েছে যে বুদ্ধর তো এই সবকিছু ল্যাডার গুলা পূরণ করা আছে, সব চাহিদা সে পূরণ করে ফেলছে। তো এখন সব চাহিদা পূরণ করার পরে সে যখন দেখে যে এটাতেও আসলে মানে এখানেও কিছু নাই, তখন সে ন্যাচারালি তার ভিতরে এই সন্ন্যাসের যে ভাবটা এটা উদয় হয়েছে, যে আমার এখন এই ঘর বাড়ি, ঘর নারী ছেড়ে চলে যেতে হবে, আমার এটাতে হচ্ছে না, আমি আসলে এই টাইপের না, আমি আমার আসলে অনুসন্ধান করতে হবে, আমার এই যে খালি অবস্থা, এই যে শূন্যতা, এটার একটা আহ মানে সলিউশন লাগবে। তখন সে 6 বছরের এই অনুসন্ধানে গৃহত্যাগ করে অনুসন্ধানের মধ্যে বের হয়ে যায়। কিন্তু বৌদ্ধ যে সন্ন্যাসীরা আছে, যারা মানে বৌদ্ধ বলছে আচ্ছা ঠিক আছে আমি সন্ন্যাসী হয়ে গেলাম, তারা তো এই বৌদ্ধের এই স্ট্রাগলের ভিতর দিয়ে যায় না, বা এই পরিতৃপ্তির ভিতর দিয়ে যায় না। তাহলে অবশ্যই এই তাদের যে সন্ন্যাস, এটা বেশিরভাগ মানে পসিবিলিটি আছে যে এটা সুডো সন্ন্যাস হবে, এটা অ্যাকচুয়াল সন্ন্যাস হবে না। ইভেন আমি সম্প্রতি একটা নিউজ দেখছিলাম যে থাইল্যান্ডে নাকি অনেক মঙ্ক, এই তোমার কি একজন নারী আছে, কোন নারীর চক্করে পড়ে নাকি সমস্ত টাকা পয়সা তাকে দিয়ে বেড়াইছে, ওই নারীকে পরে ধরা হয়েছে। পরে বলছে যে তা আমার কি দোষ, আপনি আমাকে কেন ধরতেছেন, আমি কেন কিভাবে তাদের প্রতারিত করবো, তারা তো সন্ন্যাসী। তো সন্ন্যাসী হলে তারা আমার ফাঁদে কেন পড়বে? তা সন্ন্যাসীরাও কিছু বলতে পারতেছে না, নারীকেও কিছু বলতে পারতেছে না। আবার এই সন্ন্যাসীরা আবার তো আপনার করতেছে কি, বিভিন্ন ধরনের প্রাডা, তারপরে আরো কি কি ধরনের ব্র্যান্ড, আইফোন, এরা সব এইগুলা কিনতেছে। আমার কথা হলো তুমি বাবা মং, তুমি কেন এগুলা কিনবা? তুমি সাধু সন্ন্যাসী হয়েছে, তুমি এগুলা কেন করবা? তুমি ক্যাপিটালিস্টিক সিস্টেমে কেন থাকবা? তুমি তো বন জঙ্গলে যা থাকবা, তোমার তো এখানে এসব কিছু কেনার দরকার নেই। তাহলে তুমি তোমার সন্ন্যাসী ভেঙে তুমি তন্ত্রের পথে আসো, তুমি সর্বপা লাইনে আসো, তুমি নারপা, মারপা, মিরারেপা এদের লাইনে আসো। হ্যাঁ, এই যে সরোপা, তারপর নারোপা, তিলোপা, এরা কিন্তু টোটালি কিন্তু এই বৌদ্ধতন্ত্র প্র্যাকটিস করছে। এই যে ইভেন বুদ্ধের যে মূর্তিগুলো আছে না, যে একজন নারী আর পুরুষ সঙ্গমে লিপ্ত হুম এবং ধ্যানীয় একটা অবস্থায় লিপ্ত,
তারা কিন্তু এই লাইন কিন্তু চর্চা করে গেছে। কারণ আমি ওই জিনিসটা না জানলে আমি কিভাবে আসলে আমি ওটা থেকে মুক্ত হব? আমার তো এটা জানতে হবে। আমার ভিতর যদি অ্যাকচুয়ালি বাসনা থেকে থাকে, এখন আমি বলতে পারি যে রেয়ার কেস, রেয়ার কেস হলো যে অনেকে থাকে যে তার আসলে এই বাসনা জন্ম থেকেই নাই, জন্ম থেকে তার আর কি এরকম নাই, জেনেটিক্যালি হয়তো বা সে তার ভিতর হয়তো বা এই বাসনাগুলো আগে থেকেই নাই, তার ক্ষেত্রটা আলাদা, কিন্তু এটা তো সবাই হবে না। তা আমার আমার প্রশ্ন হলো যে গণহারে কিভাবে একজন মানুষ সন্ন্যাসী হয়ে যায়? মানে গণহারে কিভাবে একজন সবাই সন্ন্যাসের দিকে চলে যায়? আমার আর একটা তার প্রশ্ন মানে এটা যে সন্ন্যাসী হয়ে, এস্টাবলিশমেন্ট সমস্যা। আমি বলছি সন্ন্যাসী হয়ে বা নারী থেকে দূরে থেকে এগুলো নিয়ে কি হাসিল করতে চায় মানুষ? আমার এটাও প্রশ্ন। সত্যি কথা, কি হাসিল করে নেন? এটা হলো এটা হলো একটা স্ট্যাটাস, মানে স্ট্যাটাস কো এর মতো আর কি, বা আমি বলতে পারি যে ট্রাডিশনালিজম যেটা। কারণ বুদ্ধ যেটা এস্টাবলিশ করে মানে দিয়ে গেছে, ওইটার ওইটাকে কেন্দ্র করে তো অনেক অর্থনৈতিক ব্যবস্থা, তাদের জীবনধারা, তাদের বেঁচে থাকার যে মানে সরঞ্জাম, হ্যাঁ, এগুলা তৈরি হয়েছে, সার্ভাইভাল তৈরি হয়েছে। বুদ্ধ যেটা এস্টাবলিশ করে গেছে যে আমরা এখন বুদ্ধের আন্ডারে, বুদ্ধ যেই যে নিয়ম ফলো করতেছে আমরাও সেটা সেটা ফলো করব। তোমরা এখন আমাকে কি করবো? মঙ্ক মানে কি, আমরা আমরা হলাম মঙ্ক, তোমরা আমাকে মানে ভিক্ষা দিবা, এই বিভিন্ন ধরনের, আমরা তোমাকে পিণ্ড বা আরো কি কি মানে রিচুয়াল আছে ওইগুলো তোমাদের করে দেব, তোমরা আমাকে সেই বিনিময়ে কি করবা? আমাদেরকে খাওয়াবা, আমাদেরকে অর্থ করে দিবা, বা আমাদেরকে বাঁচায় রাখবা। তো এই এস্টাবলিশমেন্ট এটা। তো বুদ্ধ সময় তো বুদ্ধকে যারা দিছে তারা তো এরকম ভাবে দেয় নাই, তারা ন্যাচারালি, মানে ওই সময়কার জনগণরা ন্যাচারালি তাকে প্রদান করছে ভিক্ষা। কেন এখন কেন বুদ্ধকে ভিক্ষা প্রদান করবে তারা? কারণ রাজার ছেলে যখন আহ তার যেই রাজমহল, ওইটা তো তার জন্য এস্টাবলিশমেন্ট, হ্যাঁ, যে সে ওইটার ভিতর বড় হয়েছে, সবকিছু করছে। রাজার ছেলে যখন, একটা অভিজাত পরিবারের একজন পুত্র, সে যখন সবকিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাস হয়ে যায়, তখন তার গ্ল্যামার বেড়ে যায়। যেমন এটা আমি যদি এটার সাথে যদি একটু ইকুয়েট করি, তাহলে বিল গেটসের ওই যে বার্গারের লাইন, মানে বার্গার কেনার জন্য যে লাইন ধরে যে সে দাঁড়ায় আছে, ওইটার সাথে একটা ব্যাপার আছে, মানে মিলে যায় বিষয়টা। বিল গেটসের এত এত জিনিস আছে, তার তো দরকার নেই যে সে লাইনে দাঁড়ায় বার্গার কিনবে, কিন্তু জিনিসটা খুব একটা রিমার্কেবল, একটা আমাদের কাছে মনে হয় যে আহা, লোকটা কত মানে বিনয়ের অবতার, হ্যাঁ, কত ভালো, আহা, মানে কত সুন্দর একটা জিনিস, হ্যাঁ। তো বুদ্ধের সাথে এরকম হয়। সাধারণ মানুষরা কি করে, বা যারা গরিব, যে আরে ভাই, এত বিত্ত বৈভব থাকা সত্ত্বেও তারা মানে বুদ্ধ বুদ্ধ এরকম ছেড়ে দিছে রাজমহল, রাজমহল ছেড়ে দিয়ে সে কি করতেছে? আমাদের কাছে ভিক্ষা দিতে আসতেছে। বাপ রে বাপ! তার মানে সে, মানে এটা ভালো লাগে, মানে আমার মানে যারা সাধারণ মানুষের প্রেক্ষাপট থেকে ভালো লাগে, ইগোকে স্যাটিসফাই করে, যে না, তাহলে একজন ধনীর ছেলে আমার ঘরে আসতেছে ভিক্ষা নিতে, যাক, বিশাল ব্যাপার। আমার ইগোটা তাহলে এখন শান্ত হইলো, যাক, আচ্ছা, অ্যাটলিস্ট আমি ওই হ্যাঁ, ভিক্ষা পূরণে করতে পারতেছি বুদ্ধকে। এর সাথে আরেকটা জিনিস, যেমন আমি আমি নিজে বহুদিন আগে দেখতাম যে যে শ্রীকৃষ্ণকে, যে সে আসল চরিত্র হোক কি কাব্যিক হোক, বহুত ধূর্ত মানে শক্তিশালী ব্যক্তি, আর একদিক দিয়ে আবার যদুকুলের এক রাজাও বটে। হ্যাঁ, রাজা না হোক, সেখানে তো রাজতন্ত্র ছিল না। যাই হোক, সে একটা রাজবংশীয় লোক আর কি। সে যাহাই করে নারীদের তাহাই ভালো লাগে। সে বাঁশি বাজায় তো বাঁশি ভালো লাগে, সে ময়ূরপঙ্খ লাগায় তো ময়ূরপঙ্খ ভালো লাগে। তা আমি এটা ভাবছিলাম যে একটা শক্তিহীন পুরুষ যদি বাঁশি বাজায়, তার বাঁশি কি ততটাই মধুর শোনাবে? অথবা সে কি ময়ূরপঙ্খ পরলে হবে? আসলে এরকম নয় কি, যে কৃষ্ণ যেহেতু একটা খুবই বুদ্ধিমান বা শক্তিশালী ব্যক্তি, হ্যাঁ? তাই সে যাহা করছে তাহাই ভালো লাগছে। এরকমও মানে বুদ্ধর ক্ষেত্রে সেরকমই। সে রাজার হ্যাঁ, ছেলে। তো সে যাহা করছে তাহাই মনে হয় যেন খুব খুব বিশাল ব্যাপার। হ্যাঁ, ওইটাই আসলে কারণ অ্যাটলিস্ট মানে আমি যদি দুটাকে কম্পেয়ার করি, এখানে নিটশের ওই থিওরিটা চলে আসে, মানে খুবই রেলেভেন্ট, যে আসলে মানে সৎ মানুষের আসলে কোনো ভাত নাই। আমি আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে সৎ মানুষের আসলে কোনো ভাত নাই, কারণ সৎ মানুষের আসলে কোনো ক্ষমতাই নেই, পাওয়ারই নেই। হ্যাঁ, এখন যদি কেউ যদি বলে, হ্যাঁ, যে আমি আসলে নোবেল প্রাইজকে আসলে গোনায় ধরি না, আমার কথা হলো তুমি কি নোবেল প্রাইজ পাইছো? মানে
আমি এটা বলতেছি কেন, আমি এটা বলতেছি হলো যে একটা সাধারণ মানুষ যেভাবে আর কি থিঙ্ক করে, যে তুমি কি নোবেল প্রাইজ পাইছো, যে তুমি এখন মানে অস্বীকার করলে এটা আমার কাছে খুব বিশাল বড় কিছু হবে, তুমি পায় এরপর অস্বীকার করে দেখাও। তো মানুষ আসলে প্রুফ চায়, ভালোবাসার প্রমাণ চায়। হ্যাঁ ঠিক আছে, মানুষ আসলে প্রমাণ দেখতে চায়। যে বুদ্ধ যখন বুদ্ধের মতো তো আরো অনেক রাজা ছিল, তারা তো বুদ্ধের মতো রাজমহল ছাড়ে নাই। তাহলে তাদের সাপেক্ষে বুদ্ধ যেই কাণ্ডটা করে বসছে এটা খুবই রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট থিং, যে সে রাজমহল ছেড়ে দিছে, যেটা আর কোনো রাজা করে নাই। তার মানে কি ওই রাজাদের থেকে বুদ্ধ তাহলে একটু বেটার? তো মানুষ এভাবে ধরে নিছে যে আচ্ছা অ্যাটলিস্ট তো বুদ্ধ তো আসলে তার রাজমহল ছেড়ে আমাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে বলতেছে যে আমাকে ভিক্ষা দাও, তোমাদের যেটা মনে হয় সেটাই দাও। তো এরকম বিনয় তো অন্য কোনো রাজা দেখায়নি। তার মানে এটা অনেক ডিফিকাল্ট, যেটা অন্য কেউ পারতেছে না সেটা বুদ্ধ পারতেছে। তো এই জন্য বুদ্ধ অনেক মানুষকে প্রভাবিত করতে পারছে, এবং তার পিছে পিছে অনেক মানুষ যুক্ত হয়ে গেছে। ইভেন অনেক বড় বড় রাজারা পর্যন্ত যুক্ত হয়ে গেছে, রাজা থেকে শুরু করে তারপরে তার পিছনে আরো মানে সমস্ত বর্গের মানুষরা তার পিছনে যুক্ত হয়ে গেছে। কেন হয়েছে? কারণ যার কাছে ওইরকম প্রভাব প্রতিপত্তি আছে এবং ওটা সে ডাউন করে দিয়ে সে এমন একটা কিছু প্রচার করতেছে, হ্যাঁ তার পিছনে তো সবাই থাকবেই। মানে যারা নর্মাল যে শ্রেণীবর্গের মানুষ তারা তো সন্ন্যাসী হতে চাবেই, তার পাশাপাশি রাজারাও আসবে, কারণ রাজারা তো আসলে কাদের উপর চলে? ওই সাধারণ মানুষের ট্যাক্সেই তো চলে, সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করেই তো চলে। তো তারাও তখন বলবে যে না এখন তো বুদ্ধকেও তো আমাকে একটু ভাও দিয়ে চলতে হবে। কারণ বুদ্ধকে যদি আমি একটু ভাও দিয়ে চলি তাহলে আসলে সাধারণ মানুষগুলো আমাদের ইয়েতে থাকবে। তো ওই তো ঠিক রাজাটা আছে, যাই বুদ্ধ কি বলে একটু শোনে। হ্যাঁ তাহলে যাই একটু বুদ্ধকে শুনে আসি, বুদ্ধ কি বলে না বলে। কারণ বুদ্ধ যদি আমাদের ফেভারে থাকে তাহলে তার আশেপাশে যেসব লোকরা আছে তারাও আমাদের ফেভারে থাকে। তো এরকম সুযোগ সন্ধানে কিছু অপরচুনিস্টিক ব্যবসায়ীরাও ছিল হয়তোবা, যারা বুদ্ধের সাথে একটু ভাব রেখে চলার চেষ্টা করছে। এর পাশাপাশি অনেক ভালো ভালো রাজাও থাকতে পারে, যারা আসলেই ট্রান্সফর্ম হয়েছে বুদ্ধের সান্নিধ্যে এসে। এবং অনেক রাজার পুত্ররাও ছিল ইন্টেলেকচুয়াল, এই যে সারিপুত্ত, তারপরে মোগলায়না, হ্যাঁ এরা সবাই কিন্তু বুদ্ধের সময়কার ইন্টেলেকচুয়াল ছিল, মানে অনেক শার্প জ্ঞানী লোক ছিল। তো বুদ্ধ দ্বারা তারা প্রভাবিত ছিল। এবং বুদ্ধ যে পরিমাণ এনলাইটেন পিপল বানায় গেছে, মানে তার যে শৃঙ্খলা ধারা এটা অনেক লম্বা চেন আসলে। এই যে মহাকাশ্যপ, তারপরে বোধি ধর্ম, তারপর বুদ্ধ থেকে তো একটা জেন ধারা তৈরি হইলো। বুদ্ধের যে শিষ্য বোধি ধর্ম যখন সে চায়নাতে চলে গেল, তো চায়নাতে যে সে তো এই যে আমরা এখন বলি না কুংফু কুংফু এইসব কথা বলি না, যে কুংফু, তারপর শাওলিন, বিশেষ করে শাওলিনটা, এটা কিন্তু টোটালি কিন্তু ওই বোধি ধর্মের থেকে আসছে, বোধি ধর্মের ওই ধারা থেকে চলে আসছে। আর শাওলিনে সে যে ওই চা মূর্তি রয়েছে, সেখানে তার কাহিনী রয়েছে, কি করে আসলো না আসলো। হ্যাঁ, কারণ বোধি ধর্ম ওখানে গিয়ে দেখছিল যে আহ ওখানকার মানুষরা তো আগে যে মানে ওপিওড বা এই বিভিন্ন ধরনের ভাং টাইপের আফিম টাইপের এগুলাতে খুব ছিল আর কি, অ্যাডিক্টেড ছিল। হ্যাঁ, তো বৌদ্ধ ধর্ম যে দেখলো যে এদের তো স্বাস্থ্য বা ওই ফিজিক্যাল ফিটনেসই নাই, তারা ধ্যান করবে কি আসলে? তো এই জন্য তখন বলছে যে তুমি আগে ফিজিক্যাল ফিটনেসটা ঠিক করো, তারপর তুমি ধ্যানের পথে আসো। তো এই জন্য ওই ধারাটা ওইভাবে ডেভেলপ হয়েছে। তো বৌদ্ধ ধর্ম যখন চীনে গেল তখনকার সময়ও তাকে ওই জায়গার এস্টাবলিশমেন্টকে ভাঙতে হয়েছে। আর চীন ওই সময় আসলে খুবই মানে কি বলা যায় ওটাকে, খুবই উদার, মানে উদার বলতে কি যে বৌদ্ধ ধর্ম যখন গেছে ওই জায়গায়, তারা বৌদ্ধ ধর্মকে মোটামুটি সাদরে গ্রহণ করছে কাইন্ড অফ, কারণ ওই ক্ষেত্রটা তখন ওই সময়ের জন্য প্রস্তুত ছিল ঐতিহাসিক ভাবে। আর এইদিকে কি করছে, এইদিকে হলো বুদ্ধকে তাড়ায় দেওয়া হয়েছে, যে বুদ্ধকে দরকার নাই, কারণ শঙ্করাচার্যের প্রভাব থাকতে পারে এটাতে। এদিক দিয়ে শঙ্করাচার্যের যেই দর্শনটা আছে খুব প্রমিনেন্ট হয়ে হয়ে গেল। তো আহ শঙ্করাচার্য আসলে যে কিভাবে এটা আপরাইজিং হয়েছে এটার পিছনে কাহিনী আছে। তখন হয়তো ওই যে বুদ্ধের যেই মানে কি বলে এস্টাবলিশমেন্টটা খুবই প্রবল ভাবে তৈরি হয়েছিল,
তো ওখানেও কিছু খুঁত থাকতে পারে। তো ওইটাকে আবার ভাইরার জন্য শঙ্করাচার্য আবার এটাকে কাউন্টার দেওয়া, কাউন্টার দিয়ে সে আসলে তার ওই অদ্বৈত দর্শন প্রচার করলো। তো এখানেও দেখা যায় যে শঙ্করাচার্য যেটা করছে, সে ঘুরে ফিরে আসলে বুদ্ধকে এস্টাবলিশ করছে। তো এই জন্য অনেকে তাকে মানে প্রচ্ছন্ন বৌদ্ধ এরকম টাইপের কিছু বলে। তো এরকম মানে একে অন্যকে আর কি ঘাত প্রতিঘাতের মাধ্যমে আর কি এভাবে এস্টাবলিশমেন্টকে ভেঙে 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 একটা ধারা মানে এগিয়ে গেছে আর কি। মানে প্রেক্ষাপটটা ভালো বোঝা গেল। এবার আমরা ইয়েতে আসতে পারি যে বুদ্ধের যে দর্শন যেটা কি, সেটার মধ্যে কি পাওয়া যায় বা না যায়, ভুল ত্রুটি যতটা আলোচনায় আনা যেতে পারে। যেমন তুমি তোমার মুখে প্রথমে শুনিনি যে গৌতম বুদ্ধ যে মূল তত্ত্বটা দিয়েছিল, যেটা শর্টে যদি একেবারে বলতে চাও। হ্যাঁ, তো বুদ্ধের জিনিসটা খুবই সিম্পল, খুবই সিম্পল। প্রথমে আর কি আমাদের লাগবে উপলব্ধি, বোধ, যেটা বুদ্ধের আসছিল। আর্য সত্য চারটা, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে বাঁচার উপায় আছে, এই মুক্তির উপায়টা কি? মুক্তির উপায় হলো নির্বাণ। তারপর অষ্টমার্গে অনেক ধরনের মানে 8টা ধারা সেটা বলছে, যে ওই শুরুর দিকে আছে যে কিছু নিয়ম নীতি, সৎ জীবিকা, সৎভাবে যে জীবিকা নির্বাহ করবে, তারপরে চুরি করবে না, মানে এই 8টার ভিতরে অনেকগুলো সেক্টর আছে। আর সব শেষে যে সে তখন বুদ্ধ আর কি ওই আহ উপলব্ধির কথা বলে, সম্যক উপলব্ধির কথা বলে, রাইট অ্যাকশন, রাইট মাইন্ডফুলনেস, হ্যাঁ, তারপর নির্বাণ, এরকম লাস্টে যে ওইটা বলে আর কি। আমার 8টা মার্কের সিরিয়াল মনে নাই, আমি ওটা ভিডিও বানাইছিলাম আর কি, বুদ্ধের দর্শনের টোটাল একদম সংক্ষেপে যত যত ব্যাপারগুলো আছে সবকিছু এক্সপ্লেইন করার জন্য ওইভাবে। তো এই যে 8টা মার্গ আছে, তো এই 8টা মার্গের ভিতরে আসলে সবকিছু প্র্যাকটিক্যাল লাগবে। কারণ সম্যক জীবিকা মানে একজন মানুষ বলে যে তার জীবিকা যদি ভালো হয়, সৎ পথে হয়, তাহলে আসলে তার পক্ষে ওই ধ্যান করাটা বা ওই দিকে যাওয়াটা খুব ইজিয়ার। তো এখন এটা কিভাবে প্র্যাকটিক্যাল হয় আসলে? জীবিকা বলতে ক্যারিয়ার, আমরা এখন যেটা বুঝে থাকি। তো ক্যারিয়ার যদি কারো হয় ঘুষ খাওয়া বা দুর্নীতিগ্রস্ততা, তাহলে তো সে আসলে ওই দুর্নীতির যে চক্রজাল, ওই চক্রজালে পড়ে গিয়ে সে তো আসলে তার মাইন্ডকে শান্ত রাখতে পারবে না, রাতের ঘুম উড়ে যাবে। রাতের ঘুম উড়ে যাবে। আর কখন আমার ঘরে টাকা আছে এই বস্তা ভর্তি, কিন্তু মানে এটা কিভাবে চুরি হয়ে গেলে, ধরা খেয়ে গেলে, ছবিটার জন্য আরো ধরনের নানা ধরনের কিছু প্যাচ দিতে মানে আরো অনেক পাকে পড়ে যাবে। তো আমার জীবিকা যদি হয় উল্টা পুল্টা, তাহলে তো ঝামেলা। তাহলে তো আমি আসলে সঠিক পথে আমি ধ্যানেই বসতে পারবো না। ধ্যানে বসতে পারবো কি? আমার তো বেসিক জিনিসটাই হবে না। তো এখন বলে যে সম্মুখ জীবিকাটা করো, সৎ পথে কামাও। তো এটা খুব বেসিক কথা, আসলে সব ধর্মের ভিতরেই তো বলা যায় সৎ পথে থাকো, সৎ পথে কামাও। কিন্তু কথা হলো যে এটা খুব সহজ, কিন্তু অ্যাকচুয়াল লাইফে আমাদের যে জীবন ব্যবস্থা, ওটাতে করাটা, অনুশীলন করাটা অনেক টাফ। তো এইভাবে তখন স্টেপ বাই স্টেপ বুদ্ধ তখন বলে যে তুমি এটা করো, আগে ধীরে ধীরে এই প্র্যাকটিস গুলা করো। তুমি চুরি করো না। তো ওই সময় চুরি ছিল সম্ভবত, এই জন্য বুদ্ধ বলছে চুরি করো না, জীব হত্যা করো না। কারণ তার এটা ধারণা হতে পারে জীব যে হত্যা করে ওখানে একটা ভায়োলেন্স থাকে, মানে একটা সহিংসতা থাকে, যে আমি যে হত্যা করা হচ্ছে, তো ওইটা যদি আমি একটু বাদ দিই তাহলে হয়তো বা আমার মনটা আর একটু শান্ত হবে। শান্ত হইলো তখন আমি হয়তো বা ওই ধ্যানের ভিতরে একটু প্রবেশ করতে পারবো। তো এরকম করে নানা ধরনের সে অনুশাসন দিয়ে গেছে, যে এটা তুমি প্র্যাকটিস করো, করলে তুমি ফল পাবা। হ্যাঁ, তো এগুলো তুমি মানে এমন কথা হলো যে বলা তো হয়েছে, কিন্তু করে কয়জন? এটা একটা কোশ্চেন। অনুশাসন তো দেওয়াই আছে। তো এইগুলোর ভিতর থেকে আমি যদি আর্য সত্যের দিকে তাকাই, 4টা আর্য সত্য, এই আর্য সত্যের বোধটা আসলে আসাটা খুব জরুরি। কারণ সুখের ভিতর যদি সে একজন ব্যক্তি থাকে, তাহলে সে ভোগবাদেই পড়ে থাকবে, সে ইন্দ্রিয় তৃপ্তি নিয়েই সারা জীবন কাটিয়ে দেবে। খালি সুখ আর সুখ আর সুখ আর সুখ, কনজিউমারিজমে সে লেপটালেপটি হতে থাকবে। তার ভিতরে মনেই হবে না যে আসলে সুখের
এই সুখের ভিতরে যেটা শূন্যতা আছে সে এটা ফিল করতে পারবে না, কারণ সে এটা ফিল করার জন্যই কিন্তু বারবার সুখের পিছনে দৌড়াবে। এই জন্য আমাদের যে জীবন ব্যবস্থা এখনকার ক্যাপিটালিস্টিক সিস্টেমে আমরা দেখছি যে দুঃখ আছে, কিন্তু আমাদের চোখে দৃশ্যমান হয় দুঃখটা কম। আমরা খালি সুখ আর সুখ দেখি, কারণ আমাদের জীবনটা এতটাই দুঃখময়, এতটাই জ্বালা যন্ত্রণাময় যে আমরা সুখ দিয়ে এই দুনিয়াটাকে ভরিয়ে ফেলতে চাই। এবার কারণ কি, কারণ আমরা দুঃখ থেকে পালাতে চাই। তো এই জন্য এত সুখ আর সুখ। তা আমার কাছে মনে হয় যে আমাদের চারপাশে সুখের পরিমাণটা অনেক বেশি আর দুঃখের গভীরতাটা অনেক বেশি। আবার দুঃখের গভীরতা, আবার সোশ্যাল মিডিয়া খুললেও দেখবে যে সেখানে আবার এত দুঃখ মনে হচ্ছে না আমার চারপাশটা কি রাহাজানিতে ভরে গেছে রে বাবা। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, অনেক দুঃখ, অনেক অনেক ঝামেলা আছে। ওই তো বললাম যে দুঃখ হলো আমাদের অনেক গভীরে আছে। দুঃখটা মূলত আমাদেরকে গভীরতা দেয়, আর সুখ দেয় হলো জীবনের সারফেস, মানে প্রসারিত করে আর কি জীবনটা। আর দুঃখটা হলো অনেক গভীর, একদম ডিপ ইনসাইড আছে না, যে মানে একদম ভিতরে ছুরি ঢুকিয়ে দিলে যেরকম গভীরতা লাগে ওরকম করে পিঞ্চিং করে আমাদের ভিতরে দুঃখটা। তো আর সুখটা আর কি আমাদের জীবনটাকে একটা কি বলে, মানে একটা প্রসারিত, যে একটা এলিভেটেড করে আর কি মুড গুলাকে। সেই দুইটাই আসলে জীবন। কিন্তু দুঃখটা বোঝার মানে ফায়দাটা হলো যে আমি যখন সুখকেও বুঝে যাই যে ওটাও দুঃখ মূলত গভীরভাবে, তখন আসলে আমি মানে আমার মধ্যম পন্থায় আসতে সুবিধা হয়। আমি এই সুখের যেই নেগেটিভ দিকটা আছে, যে একদম সুখের জ্বরে ভেসে যাওয়া, কনজিউমারিজমে ভেসে যাওয়া, এই শূন্যতাকে ভরতে থাকা বারবার, যেটা কখনো ভরবে না, তখন আমার ওটা ব্যালেন্স করাটা সুবিধা হয়। তখন আমি আসলে অতটাও ভোগবাদী হই না। তো এখন এটা কাদের জন্য? যার জীবনে খালি ফিজিক্যাল দুঃখ, মানে যে কিছুই পায় নাই, সবকিছু থেকে বঞ্চিত, হ্যাঁ গরিব, যার কিছু নাই, সে কি আসলে ওই দুঃখটা আর সে তো দুঃখের ভিতরেই আছে। তার ওই লাক্সারিয়াস দুঃখ বোঝার কিন্তু এখনো ক্যাপাসিটি তৈরি হয়নি। হ্যাঁ, তার কাছে সার্ভাইভাল দিনের যে দুঃখটা আছে, টিকে থাকার যে দুঃখটা আছে, টিকে থাকার যে ব্যস্ততা আছে, ওটাতে সে ডুবে থাকে। তো এই দুঃখ বোধটা আসলে কাদের জন্য? এই দুঃখ বোধটা আসলে এলিটদের জন্য। এটা আসলে বড়লোকই সমস্যা। বুদ্ধ আসলে বড়লোকই সমস্যা ডিল করছে, কারণ সে নিজে বড়লোক ছিল, সে নিজেও বড়লোক ছিল। তো সে তার ভিতরে যে দুঃখটা আছে, তার মানে কি, সে বলতে মানে তার এটা সে বলতেছে যে দুঃখ তো দুঃখই, সুখও দুঃখ। সো তুমি, তোমার কাছে যত কিছু আছে ওটা থাকার পরে তুমি একটু নিজের জীবনটাকে দেখো, যে দেখো তোমার জীবনটা কত ফাঁপা। তুমি বিশাল বড় সেলিব্রিটি বা তুমি বিশাল বড় কিছু একটা হয়ে গেছো, ভাবতেছো যে এটাই তোমার সব। তুমি দেখো যে তুমি আসলে কতটা একটা ফাঁপা জীবনযাপন করতেছো। তুমি সবার সামনে হাসি মুখে সামাজিক ভাবে তুমি বলতেছো যে ওয়াও চমৎকার, আমি সুখী, আমি সফল, সব দিক দিয়ে আমি একদম গর্জিয়াস টাইপের একটা লোক। কিন্তু বাসার ভেতর যে দেখো যে তুমি একা, তোমার জীবন শূন্যতা, মেকআপের আবরণ খুলে ফেললেই দেখবে যে তোমার ভিতরে সবকিছু শূন্যতা, সবকিছু খোকলা। তখন দেখবে যে তুমিও ওই বিছানায়, শূন্য বিছানায় তুমি দেখবে যে তুমি কান্নাকাটি করতেছো। বা কান্না সুখ তোমার আসলে, হ্যাঁ বিষাদ। বিষাদটা তো আরো কঠিন, কারণ কান্নাকাটি করলে তাও রিলিজ হয়, বিষাদটা তো আর যায় না, চেহারার স্পষ্ট ভাবে থাকে। আবার নাটক করতে হচ্ছে মানুষের সামনে, সোশ্যাল মিডিয়ায় এসে আমাকে দেখাতে হচ্ছে যে দেখো আমি কত সুখী, কিন্তু আমার বাসার ভিতর সবাই জানে যে আমি কতটা দুঃখী। হ্যাঁ, তো এই সর্বময় দুঃখটা তুমি বুঝো, তুমি বুঝে যাও যে সর্বং দুঃখম, সবকিছুই দুঃখ। তো যদি আমাদের বাংলাদেশের নার্গিস আপা যদি বুঝে থাকে জীবন মানে যন্ত্রণা, তাহলে তুমি কেন বুঝবে না? তোমার তো পড়ালেখা আছে, তোমার তো জানা শোনা আছে সবকিছু। হ্যাঁ, সো এটা তখন বুদ্ধ তখন বলে যে সবকিছুই দুঃখ। এই বোধটা হইলে এটা হলো যে মানে একদম সঠিক দিকে তার চেতনাটা যাচ্ছে, এই রিয়েলাইজেশন। বুদ্ধ ফার্স্টে বলে যে তোমাকে ফার্স্টে ধ্যান করতে হবে না, তুমি আগে রিয়েলাইজেশন করো। এইটার মানে ব্যাপ্তিটা আসলে কতটা গভীর তোমার জীবনের সাথে মিলিয়ে দেখো,
তোমার আশপাশের সাথে মিলিয়ে দেখো যে তুমি যে লাইফটা কাটাচ্ছ, হ্যাঁ, যে এটা আসলে কতটুকু সুখ বলে তোমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, তা এখন ভোগবাদীরা বলবে আম, যে ভাই এত দুঃখের কথা বললাম না তো, আমি এমনি অনেক আনন্দে আছি। আপনি শুধু বারবার খালি দুঃখ দুঃখ বলে মানে কি বলছেন, জীবন তো একটাই। হ্যাঁ, জীবন একটাই, খেয়ে দিয়ে মরে যাবো। আপনি শুধু এসে দুঃখের কথা বলে আমাদের মুডটা খারাপ করে দিচ্ছেন। 4 ভাগ হইলে এটাই বলতো সম্ভবত, ভাই ঋণ করে হলেও ঘি খাবো, হুম, তুমি এত দুঃখ টুক্ষ নিয়ে এত মাতামাতি কেন করতেছো? কথা হইলো যে এখানেও বুদ্ধের কথাটার একটা সত্যতা আছে। যখন আমরা ভোগ করতে করতে যখন অনেক খেয়ে ফেলি, আমাদের পেট ফুলে যায়। হ্যাঁ, খেতে 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 আকণ্ঠ খেতে খেতে পেট ফুলে যায়, ওটাই কিন্তু আবার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তখন মনে হয় যে ভোগের সুখ নেই, ত্যাগেই সুখ। ওজন বেড়ে গিয়ে একেবারে এটা ইউরোপে এখন হচ্ছে, এখন তারা বলতেছে যে যত কম খাওয়া যায়, ইন্টারমিটেন্ট ফাস্টিং করা যায় তত ভালো। মানে খাওয়ার থেকে আমাদের বেশি খেয়ে মানুষ হার্ট অ্যাটাক, ডায়াবেটিস এগুলোতে ভোগে। তো এটা হলো বড়লোকই রোগ। মানে আপনি যদি বড়লোক হন বা তুমি যদি বড়লোক হও, তো তোমার যদি হার্ট অ্যাটাক না হয় তুমি আসলে বড়লোকই না। এটা কেমন কথা? কি? তোমার হার্টে তোমার হার্টে একটা রিং থাকতে হবে। হ্যাঁ, মানে একটা এঙ্গেজমেন্ট রিং আর একটা হলো হার্টের রিং, এই দুইটা হলে আর কি বোঝা যায় যে একটা বড়লোকই, এটা বড় বিশ্বাস। হ্যাঁ, সো এটা হইলে অ্যাকচুয়ালি তোমার মাঝে মনে হয় যে না, ইয়েস, মানে আই এম অন রাইট ট্র্যাক, আমি হলো অ্যাকচুয়াল টাইকুন। হ্যাঁ, কারণ আমার এগুলো আছে, মানে ভোগ করতে থাকবা, কারণ তো যেহেতু তোমার জীবনের আর কোনো মিনিং নাই এই ভোগ করা ছাড়া, বা তুমি ওইভাবে আন্ডারস্ট্যান্ডিংও করতে পারতেছো না, তুমি এটার ভিতরেই ডুবে থাকবে, এই পাকেই ডুবে থাকবে। আবার তারা বলবে যে হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, তুমি আমাকে ভোগবাদীর মানে ভোগ করতে দিচ্ছ না, কারণ তুমি তো জীবনে কিছু পাও নাই। হ্যাঁ, তুমি তো ছেড়ে দিচ্ছ, আর আমার এগুলো দেখে তোমার লোভ হচ্ছে, হ্যাঁ, হিংসে হচ্ছে। হ্যাঁ, তা কাউন্টার। এখন বুদ্ধর ক্ষেত্রে এটা যদি এখন কোনো সাধারণ লোক দেয়, তাহলে বলে হ্যাঁ বুঝছি ভাই, খুব হিংসা হচ্ছে তোমার, আমি বুঝতে পারছি, আমি মানবো না তোমার। আসলে মানবে না, কারণ ইটস অবভিয়াস যে সে তো কিছু পায় নাই, সে তো একদম গরিব, তার তো কিছু নাই। সে যদি এখন একটা ভোগবাদী লোক বা অ্যাফ্লুয়েন্ট কাউকে যে বলে যে ভাই তুমি ভোগ করো না, হ্যাঁ তুমি ভোগ ছেড়ে দাও, সে মেনে নিবে? সে তার কাছে মনে হবে যে বুঝছি, আমি এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে কামাইছি, এখন আমাকে তুমি ভোগ করতে দিবা না, তার মানে কি তুমি তো, তোমার তো নিজের কিছু নাই, তোমার নিজের কিছু নাই, এখন তুমি আমাকেও দেখে হিংসা হচ্ছে, আর এটাতে সে খুব মজা পাবে যে আচ্ছা ঠিক আছে, একজনকে জ্বলাইতে পারছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এটা হয় যে কি গরিব, দেখো আমার কাছে আইফোন আছে, তোমাদের কাছে আছে আইফোন? হ্যাঁ, তোমাদের কাছে আছে, তাই তো হিংসা হয়, মানে এরকম টাইপের তখন এই যে ট্রল ট্রল গুলা করে। হ্যাঁ, তো এই ধরনের ডাইনামিক্স চলে যায়। কিন্তু বুদ্ধ যদি বলে, কোন ধনী মানুষ যদি বলে যে ভাই নো, দিস ইজ নট ইট, আমি যে জীবনটা যাপন করতেছি, তুমি আমাকে দেখো, আমি কত শান্ত সৌম্য, আর তোমার জীবন দেখো, হ্যাঁ তোমার নামও সৌম্য, যাই হোক, হ্যাঁ, ঠিক আছে, যে তোমার জীবনটা দেখো, যে তোমার জীবনে এত হতাশা, কারণ একজন অ্যাফ্লুয়েন্ট কেউ, মানে একজন ধনী লোকের কথা একজন ধনী লোকই বুঝবে না। ইন জেনারেল করে আমি ধরে কথা বলতেছি যে সে তখন কম্পেয়ার করবে যে আরে আচ্ছা, ওরও তো ছিল একটু, ও কি এমন পাইলো যার কারণে ও এত শান্ত স্নিগ্ধ হইতেছে, আর আমার বাসায় আমি এত কিছু পরপর সুখ শান্তি পাই না। এটাই হয়েছিল সম্ভবত ওই বুদ্ধের সময়কার যে রাজাগুলা ছিল, ওই রাজারা তখন এই কারণে তখন বুদ্ধের কাছে আসছে যে আচ্ছা ভাই, আপনি কি পাইছেন, আপনি এই ধ্যান করে কি পাইলেন যে আমরা অস্থিরতায় থাকি আর আপনি এত শান্ত শান্ত হয়ে থাকেন? তো এটাকে যদি আমি একটু ইউরো আমেরিকার কালচারের সাথে মিলাই, এলিট শ্রেণীর সাথে মিলাই, তারা এখন বলতেছে ভাই তুমি সজনে গুঁড়ো খাও, তুমি এখন ব্যায়াম করো, তুমি এখন যোগ ব্যায়াম করো, তুমি এখন ধ্যান করো, মেডিটেশন করো, তারপরে তুমি এই যে বিভিন্ন ধরনের থেরাপি নাও, এটা করো সেটা করো, তাহলে তুমি একটা প্রিমিয়াম ক্যাটাগরির একটা ধনী হইতে পারো, তোমার শান্ত থাকতে পারো। তুমি বার্গার ফার্গার খায়ও না টাকা পয়সা দিয়ে, এসব অপচয়, এসব খারাপ, ওইসব তুমি খেয়েই না, তুমি আরো
হেলদি লাইফস্টাইল লিড করো, তাইলে তোমার যে এখন ঐশ্বর্য ওইটা আরো বাড়বে, তুমি আরো শান্ত স্নিগ্ধ হয়ে যাবে। তো এই যে তখন এই জিনিসটা এই ব্যাপারগুলোতে যে কাজে লাগে। হ্যাঁ, মানে এই বুদ্ধের যে দর্শনটা আছে, যে তখন হ্যাঁ তাই তাই বুদ্ধ দর্শনে দুঃখটা কিভাবে কাজে লাগে, কারণ ওই দুঃখটাকে মানে দুঃখটাকে আমি যদি আনি, তাহলে আমার যে ভোগবাদী যে মাইন্ডসেটটা আছে ওটাতে একটা কাউন্টার দেওয়া হয়, যে নো, আমার এই ভোগবাদে কিছু হচ্ছে না, ওই ক্রাইসিসের দিকে আসলে আমি পড়ে যাই। তখন দুঃখটাকে খুব গভীর মনে হয়। আর দুঃখটাকে যখন আমি বুঝি, তখন আমি ধীরে ধীরে তখন মনে করি যে না, আমার এখন এই দুঃখের কারণটাও বুঝলাম, যে আমার দুঃখের কারণের দিকে তখন আমি যাই, যে আচ্ছা আমার দুঃখের কারণটা কি আমি একটু বুঝি। তো ওই দুঃখের কারণের দিকে যখন আমি অ্যানালাইসিস করতে যাই, তখন আমি আসলে আমার মানে প্রেক্ষাপট থেকে বুঝতে পারি যে আমার দুঃখের কারণ কি, এইটা আমি অতিমাত্রা ভোগ করতেছি, বা আমার দুঃখের কারণ হলো যে আমি আসলে যেমনটা আমি নিজেকে প্রকাশ করি আমি হলো ততটা না, আমার ভিতরটা অনেক ফাঁপা। ওই কারণটা বোঝার পরে তখন আমি দেখি যে আচ্ছা এই কারণের কি কোনো মানে উপায় আছে যে এটা থেকে আমি আসলে দুঃখ থেকে মুক্তি পেতে পারি। তো ওই মুক্তির জায়গায় এসেই তখন বুদ্ধ তোমাকে ধরিয়ে দেবে নির্বাণ, যে এইবার তাহলে তুমি আসো অষ্টাঙ্গিক যে মার্গ আছে এটা পালন করো। তুমি চুরি করো না, তুমি সঠিক কর্ম করো, তুমি সঠিক ধারণা পোষণ করো, ইতিবাচক চিন্তা মাথায় নাও, এইগুলা তোমার মনকে শান্ত করবে। তুমি ধ্যান করো, তুমি ধ্যান করে এভাবে তুমি একটা শান্ত স্নিগ্ধ জীবনের দিকে এগিয়ে যাও। তুমি বেশি ভোগ করো না, অন্যের নারীকে বাগায় নিও না, যাতে অন্যরা কষ্ট পায়, মানে ঝামেলা যাতে নতুন ভাবে যাতে ক্রিয়েট না হয়। তারপরে অতিমাত্রায় ভোগে আসক্ত হয়েও না। এই ভোগ যে কোনো কিছু হইতে পারে, হ্যাঁ, নারী আসক্তি হইতে পারে, মদের আসক্তি হইতে পারে, এনিথিং, সবকিছু আসক্তি ব্যাড। তুমি ওই জায়গা থেকে মধ্যম পন্থায় আসো, তোমার কোনো কিছু ছাড়তেও হবে না, তোমার কোনো কিছু আহ মানে অতিমাত্রা ভোগও করা লাগবে না, তুমি খালি বুঝে যাও এটা, তারপরে তুমি ব্যালেন্সে চলে আসো, পরিমিত ভালো ভাবে সবকিছু করো। হ্যাঁ, ভালো কথা। এইখানে একটা জিনিস মনে পড়লো, সম্যক জীবিকার একটা জিনিস, যে যেমন রত্নাকর দস্যুর ঘটনা, একটা ভালো একটা প্রবাদ প্রচলিত রয়েছে, যে রত্নাকর এক জীবনে এসে বুঝতে পারে যে আমার পাপের ভাগ কেউ নেবে না, কিন্তু যখন বাড়িতে খাবার নিয়ে আসছি, ধন দৌলত নিয়ে আসছি, তার ভাগ নেওয়ার জন্য সবাই বসে রয়েছে। আমি যদি বর্তমান পরিস্থিতিতেও দেখি, দেখো কোন এক রত্নাকর ভাবো, সে খুব চুরি চামারি করেছে। এবার ভাবো তো, এমনি যখন সে বাড়িতে চুরি চামারির টাকা এনে ভোগটা করতে, তখন বাড়ির সবাই আনন্দে করে খাচ্ছে যাচ্ছে, সে যার মাংস হোক, যে খাবার হোক, যে দেশে বেড়াতে যাওয়া হোক, হ্যাঁ। কিন্তু যখন বেটা জেলে যাচ্ছে, সে জেলে যাওয়ার সময় তো সে একা যাচ্ছে, কাউকে নিয়ে মানে আইনও তাদের নেয় না। তাদের এতটাই সুখ, আর তুমি যে বাজে কাজটা করেছো তার ফল তো তুমি একাই ভোগ করো। এটা নিয়মটাও আমার বেশ খারাপ লাগে। হ্যাঁ, তো এটাই তো আমি তোমার এই রত্নাকরের জ্ঞানটা খুবই প্রফাউন্ড, কারণ এই রিয়েলাইজেশন থেকে সে প্রচন্ড পরিমাণে হিট খেয়েছিল, যে আচ্ছা আমার পাপের ভাগ তো কেউ নেয় না, তাহলে আমি কার জন্য কি করি তাহলে আমি এত পরিশ্রম বা এত যে মানে চুরি চামারি করে বা এত গুটিবাজি করে আমি আসলে এত সম্পদের পাহাড় কার জন্য করতেছি, মানে এটা কোনো মানেই হয় না তখন। তাহলে তো আমি নর্মালি একটা কাজ করে আমি আমার লাইফকে কাটাতে পারি সুন্দরভাবে, যেটার জন্য আমার কোনো চুরি করতে মানে এত এই পেরেশানি নেওয়ার তো কোনো কারণ নেই। 5-7 জনের পেট ভরাতে চুরিটা করতে হচ্ছিল, আমার তো এত টাকা দরকার নেই, ভালো খেতেও এতটা দরকার নেই। দরকার নেই। ইভেন আমি এই এত টাকা পয়সা নিয়ে আমি যেসব খাবার খাবো ওইটার কারণে আমার নানা ধরনের রোগ হবে। তার চেয়ে বলো আমি যদি নর্মাল অল্প টল্প টাকা কামাই, ওটা দিয়ে আমি অল্প খাবো, উল্টাপাল্টা জিনিস কম খাবো, রাইট অ্যামাউন্টটা আমার খাওয়া হবে। সো এটা আমার জন্য ভালো না। কিন্তু ওই যে তার যে স্ত্রীরা ছিল, সন্তান সন্ততিরা ছিল, তারাও আসলে সচেতন না। এরকম হয় অনেক মন্ত্রী মিনিস্টারের, দেখবা যে অঢেল টাকা পয়সা, সবকিছু লুটের ফুটের টাকা পয়সা, তার স্ত্রীরা জানেও না আসলে। সে জানে যে না, হ্যাঁ টাকা পয়সা আনতেছে কোনোভাবে আনতেছে, সেই মেকানিজমটাই জানে না। যদি জানতো, স্ত্রী হয়তো বা সে একটা মানসিক দ্বন্দ্বে পড়ে যেত, যে না এটা তো উচিত না, মানে সে একটা ক্রাইসিসে পড়তো তখন। হয়তো হয় সেই ক্রাইসিসের সাথে তার হাজবেন্ডকে তখন সাপোর্ট দিত, আর না হলে সে এখান থেকে বের হয়ে চলে যেত। আর যে আনওয়্যার মানে সে জানেই না, সে- তার পক্ষে আসলে তখন কি দেয়া আনতেছে, স্বামী তো আমাকে, এটা তো চুক্তিতেই আছে, স্বামী তো আমাকে খাওয়াবে,
এনেই তো দিবে, তা আনতে সে কোথা থেকে আনছে আমার দেখার বিষয় না। আমি ঘরের কাজ করব, আর সে যা আনবে আমি ওইটাই খাবো, শেষ। কিন্তু যেই যখন পুলিশ এসে যখন তাকে ধরবে হাত করা দিয়ে ওই স্বামীকে, তখন স্ত্রীর প্রথমবারের মতো হুঁশ হয় যে হায় হায়, এ আমি কার সাথে এতদিন ছিলাম। তখন সে বলে যে, নাটক করা শুরু করে যে, না আমি তো আসলে বুঝি নাই, আমার তো ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না, আমার তো তখন আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে না। হ্যাঁ, তো ধর এরকম মানে ব্যাপারগুলো হয়ে যায়। কিন্তু আসলে এটা কি, এটা হলো মানে অজ্ঞতা। ওই যে সক্রেটিস একটা কথা বলতো না, যে জ্ঞানী মানুষ আসলে কখনো পাপ কাজ করতে পারে না, কারণ জ্ঞান হয়ে গেলেই আসলে এই মেকানিজমটা মানুষের ভিতর মানে সে জানা হয়ে যায় তখন তার। আর জানার পরে সে আসলে চাইলেও ওই জিনিসটা করতে পারে না, করতে তার অনেকটা পরিমাণ ঝামেলা হয়। তো যে অজ্ঞান, মানে যার ভিতর কোনো জ্ঞান নাই, যে অজ্ঞ, তার দ্বারাই পাপ কাজ হয় আসলে। এটা অবচেতন ভাবে হয়ে যায়, তার দ্বারা করাপশন, দুর্নীতি। সো পাপের আবার অনেকে আছে যে হাজবেন্ডের পাশাপাশি ওয়াইফও আসলে ওইরকমই ধূর্ত। অনেক সময় ওয়াইফও হাজবেন্ডকে প্ররোচিত করে যে না তুমি করো, সমস্যা না। দিন শেষে তো আমাদের লাইফে ম্যাটার, অন্য কারো লাইফে কোনো ম্যাটার। যেটা হ্যামলেটের সাথে হয়েছিল, সরি হ্যামলেট না, ওই ম্যাকবেথ। ম্যাকবেথের যেই রাজপুত্র ছিল, মানে যেই যোদ্ধা ছিল, বীর যোদ্ধা, তার ওয়াইফ তো তাকে বারবার প্ররোচিত করে বললো যে না ওই রাজাকে মারো, রাজাকে মেরে তুমি ক্ষমতায় চলে যাও। ক্ষমতায় চলে যে তারপর তো বিশাল বড় একটা ট্র্যাজেডি হলো। হ্যাঁ, তো ম্যাকবেথের সাথে হয়েছিল এই জিনিসটা। তো এরকমটাই হয়। তো ওইটা তো এখনকার জীবনের সাথে খুব রিলেভেন্ট, খালি ফর্মটা পাল্টেছে, কিন্তু মেইন জিনিসটা একই আছে। তো বুদ্ধ তখন এই জন্যই বলছে যে রাইট জীবিকা অর্জন, মানে জীবিকা নির্বাহ করো, সঠিক জীবিকা নির্বাহ করো, কারণ ক্যারিয়ারের সাথে তোমার জীবনের অনেকটা বড় অংশ সংযুক্ত। তোমার যদি রাইট জীবিকা হয়, খুব মানে খুব চান্সেস আছে যে তুমি আসলে তোমার দ্বারা ওই ধরনের অশান্তপূর্ণ কাজ খুব কম হবে। তো এই জন্য আমাদের এখানে এখন দেখা যাচ্ছে না যে মানুষ এখন একটু মানে নিজের ভালো লাগার কাজগুলো করতে চায়, প্যাশনের কাজ করতে চায়। অনেক সময় দেখা যাচ্ছে জীবিকার তাগিদে আমাদের এখন এখন সিস্টেমই এমন যে আমাদের জীবিকার তাগিদে এখন এমন ধরনের কাজকর্ম করতে হয়, যে কাজকর্ম সিস্টেমটাই হলো আমাকে এখানে দুর্নীতি করতে হবে, আর আমি দুর্নীতি না করলেও আমি দুর্নীতির একটা পার্ট হয়ে থাকবো। ওই কত টেরম হয়ে গেছে, এখানে দুর্নীতি হবেই, এবার তুমি ঘুষ নিবা না দিবা তাই বলো, বলে তাহলে ভাই আমি নেবো, দেবো কেন? নেব, হ্যাঁ, সিস্টেম। তো আর আমি না নিলেও, আমি কিছু না করলেও আমি এমন কোণঠাসা হয়ে থাকবো, মানে ওই সিস্টেমে আসলে আমাকে গোনাই ধরা হবে। ওই আবার একটা একটা উদাহরণ দিয়ে, ওই সিস্টেমে দায়ভারও নিতে হবে। এখানে কোন এক ফরেস্ট রেঞ্জার ছিল পশ্চিম বাংলায়, ঠিক আছে, কোন এক কোথায় যেন পোস্টিং ছিল, উত্তরবঙ্গে না কোথায়, তো সেখানে সে এক কোন মন্ত্রীর কোন এক কেচ্ছা করছিল, সেটা বলছিল যে এই ফার্ম হাউসে ঠিকঠাক কাজ হচ্ছে না। তাকে পোস্টিং দিয়ে দেওয়া হয়েছে সুন্দরবনের কোন এক জায়গায়, যেখানে জোয়ার ভাটায় মানে বাড়ির ইয়ে অব্দি জল চলে আসে। তো সে বলে তাহলে পোস্টিং পাল্টা, বলে তাহলে 20 লাখ টাকা দাও। তাহলে সে সৎপথে কাজ করতে গিয়েছে, এখন সে সুন্দরবনে কুমিরদের মাঝে থাকছে, পোস্টিং পাল্টানো যাবে না, হ্যাঁ 2 লাখ টাকা। হ্যাঁ, তো কুমিরদের সাথেই থাকতে হবে আসলে, বা মানে কুমিরদের সাথে ঘর সংসার করতে হবে। আবার বউ যদি থাকে তার করবে ঘ্যান জ্ঞান, আরে দিয়ে দাও না 20 লাখ টাকা, কি হবে, আমার বাপের বাড়ির থেকে 20 লাখ টাকা এনে দিচ্ছি, তুমি পোস্টিং। তো এই ধরনের কনসিকুয়েন্স গুলো ফেস করতে হয় আসলে, না চাইতেও। তো এই জন্য রাইট ক্যারিয়ার, রাইট জীবিকা আসলে খুবই ইম্পর্টেন্ট। যদিও আমাদের এখনকার অবস্থা সব মানে লেজে গোবরে অবস্থা হয়ে গেছে, বাট এটা নিয়ে আমাদের আসলে ভাবতে হবে এবং কাজ করতে হবে। কারণ একটা মানুষ আসলে জীবনের আহ এমনি জীবন হলো যন্ত্রণা, তার উপরে আবার সে যদি রাইট ক্যারিয়ার না পায়, কারণ আমি দিন শেষে যতই স্যালারি পাই, হ্যাঁ আমার তো 30টা দিন, তো মাসের 30টা দিন তো কাজ করতে হচ্ছে না, ওই একই কাজটা করতে হচ্ছে। তার মানে আমার সোলকে বিক্রি করে দিতে হচ্ছে কয়টা টাকার জন্য। হ্যাঁ, তো এইটা যখন হয় তখন আসলে সে ভিতরে ভিতরে টাকা পাই না, ওই যে সফলতা, তথাকথিত সফলতা পেলেও ভিতরে ভিতরে ওই আক্ষেপটা থাকে, ওই শূন্যতাটা থাকে, আমি আসলে কি করতেছি, এটাই কি আমি আসলে করতে চেয়েছিলাম, এটা তো আমি করতে চাই না। যেমন এই জন্য বুদ্ধ কি পরিমাণ স্যাক্রিফাইসটা করুন,
সে তো চাইলে রাজা হতে পারতো। রাজা মানে কি যে ওই সময় সে মানে টপ ক্ষমতাধারী হতে পারতো, কিন্তু আহ সে এটাকে টোটালি অস্বীকার করে দিয়ে বললো যে আমি এটা হবো না, আমি সন্ন্যাসী হবো। আমি আমার আমার ভালো লাগতেছে না, আমার এটা তো হবে না, আই এম ডান উইথ দিস, আমি এটা বুঝে গেছি, আমার মানে বোধ জাগ্রত হয়ে গেছে, আমি এখান থেকে চলে যাব। এবং সেই জন্য স্ত্রী সন্তানকেও ফেলে চলে গেল। কারণ সে যদি এখন থাকে, তার এই যে স্ত্রী সন্তান তাকে আঁকড়ে ধরে থাকবে, সে অনুসন্ধান করতে পারবে না। কারণ তার স্ত্রী সন্তান তো ওইরকম বোধ সম্পন্ন না যে বুদ্ধের ওইটা বুঝে তাকে সাপোর্ট করবে। তার স্ত্রী সন্তানও বলবে তুমি হলো রাজা, তুমি রাজপাট মানে রাজকীয় কাজকর্ম করবে, তুমি গেল সন্ন্যাসীর মতো মানে বলদের মতো বসে থাকবে। হ্যাঁ, এরকম কিন্তু মানে কপাল ভালো যে বুদ্ধ পালায় গেছে। বুদ্ধ থাকলেও তবে এই ধরনের অপবাদ শুনতে হইতে থাকে। অলরেডি পালায় গেছে দেখে কিন্তু তাকে কাপুরুষ হিসেবে ধরা হয়, কেন একটা ব্যাখ্যাও আছে। এমনি সে দায়িত্ব পালন করে নাই। না, সে মহিলাও তো একটা স্বাভাবিক সংসারই চেয়েছিল, কোনো মহাপুরুষ তো চায়নি, তো তারও তো দোষ না। তো বুদ্ধ যদি বিয়ে না করেও চলে যেত তাহলে মনে হয় আরেকটু ভালো বলা হতো, তুমি একজনকে ফাঁসিয়ে দিয়ে চলে গেলে এটাও তো ঠিক না, না? হ্যাঁ, এটাও এটাও ক্রিটিক করা হয়, এটাও করা হয় যে বুদ্ধ কিন্তু ওই সময় যে বুদ্ধের কাজ করে নাই আসলে। মানে বুদ্ধ তখন ওই জোনে ছিল, অনেক সময় সামাজিক কারণে সে আসলে বুঝে নাই যে আসলে, কারণ ওই যে একটা মানে আছে না যে পিয়ার প্রেশার টাইপের বিষয় থাকে, সোশ্যাল প্রেশার। হুম, হুম। তো বুদ্ধ ওই সময় আসলে অতটা রেবেলিয়াস হইতে পারে না, হওয়া উচিত ছিল। আমরা মানে এক্সপেকটেশন অনুযায়ী পরবর্তীতে সে যেরকম হইলো, কিন্তু আহ সে বিয়ে না করে সে ওই দিনই পালাই যেতে পারতো। সে আরেকজনকে সে নিয়ে এনেছে তার সাইকোলজিক্যাল একটা প্রেশার দিয়ে। বাট বুদ্ধ এই লাক্সারিটা মানে তাকে মানে তার মানে সে সাইকোলজিক্যালি পেইন দিছে তার স্ত্রীকে, তার সন্তানকে, কিন্তু বুদ্ধ ফাইনান্সিয়াল কোনো পেইন দেয় নাই। হুম, হুম, হুম। কারণ ওই তার বিত্ত বৈভবের কারণে এই জন্য বেঁচে গেছে। আমাদের জীবনানন্দ দাশের মতো এটা সর্বনাশী হয়ে যায়, না ফাইনান্সিয়াল না সাইকোলজিক্যাল কিছুই দেয় নাই। তো বুদ্ধ এদিক দিয়ে একটু মানে লাকি বলবো, যে তাও সে যে পালাই গেল, যে অ্যাটলিস্ট তার ওয়াইফকে ইকোনমিক্যালি কোনো কিছু ফেস করতে হয়, ওই আবার সাপোর্টটা তার ছিল। এই জন্য পালায় যেও কিছুটা দায় সে হুম, দায়মুক্ত হইতে পারছে। আবার সন্তানও দিয়ে গেছে, সেই মেয়ে, সে নারীর সেই আক্ষেপটাও নেই যে আমার সন্তানাদিও হতে দিল না। হ্যাঁ, এগুলো বেশ ঠিকঠাক। এমনি এই বিষয়টা তো অনেকটা আলোচনা হলো না, এবার যদি একটু হয়ে যায় যে গৌতম বুদ্ধের কি সংঘের যে কিছু মতবাদ রয়েছে যেমন আমরা শুনতে পাই, ঠিক আছে, মানে বৌদ্ধ ধর্মের যে সমালোচনা বলতে গেলে, হ্যাঁ, তিনি তো প্রথমে একটা বাক্য বলেছিলেন যে সংঘে কোনো নারীর প্রবেশ মানে সংঘের আয়ু অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি আলোচনা করবো, আমি কোনো নারীবাদী পুরুষবাদী নই। মানে কি কি যুক্তি তোমার মনে হয় এগুলোর পিছনে? আমার মনে হয় এটার কারণে আমি যদি ওই সময়কার সমাজ ব্যবস্থা বা অবস্থাটা যদি দেখি, তখন হয়তো বা বুদ্ধ আসলে ওইভাবে পারে নাই নারীকে এন্টার করতে দিতে। বাট তার নারী কিন্তু তার কিন্তু নারী ভিক্ষুণী ছিল। হ্যাঁ, মানে পরে অনেক নারী ভিক্ষু না, পরে কিছুটা অ্যালাউ করছে। হয়তো বা বুদ্ধ চাইছিল আসলে যে নারীরাও হোক, যারা সন্ন্যাস নিতে চায় নারীরাও হোক, কিন্তু ওই যে অ্যাগেন আমি বললাম না যে বুদ্ধের বুদ্ধের দেখা দেখি সন্ন্যাসী হওয়া আর বুদ্ধের সন্ন্যাসী হওয়া দুইটা কিন্তু অনেক তফাৎ। হুম, 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 হুম। তো ওইখানে যে বুদ্ধের দেখা দেখি যারা সন্ন্যাসী হয়েছে, ওখানে ভিতর যদি আরো কয়েকটা সন্ন্যাসিনী ঢুকিয়ে দেওয়া হইতো, তাহলে হয়তো বা ওই যে তোমার বিভিন্ন ধরনের কাল্টিক ফিগার হয়ে যেত, হয়ে যেত। এই এক আহ, এক নারীর সাথে নেতৃত্বে ওখানে হ্যাঁ, একটা গোষ্ঠী হয়ে খুব যেত। গোষ্ঠী হয়ে যেত। যে দেখা যেত যে সন্ন্যাসী আর সন্ন্যাস থাকতে পারে নাই, সন্ন্যাসীর সাথে কিছু একটা করে ফেলছে। তো এটা নিয়ে তো অনেক ধরনের পরে ফিল্ম টিল্ম হয়েছে সম্ভবত, কারণ এরকম একটা দিক দেখানোর চেষ্টা করছে। আম, আর এটা হওয়ারই কথা, কারণ ওই যে পুরুষ নারীর যেটা আকর্ষণ, ইভেন ইভেন অনেক সন্ন্যাসীও থাকতে পারতো না। অনেক সন্ন্যাসী তার কাছে মনে হইতো যে বুদ্ধ, আমি আর আপনার এই অনুশাসন মানতে পারতেছি না, আমার ওই প্রেম হয়ে গেছে, আমি আর হইতে পারবো না, আমরা চললাম আপনার আশ্রম থেকে। আর এটা যদি হইতো, তাহলে এটার দেখা থেকে আরো অনেকেই তার রেস করতো মতবাদ যে ও গেছে, তাহলে তো আমার ভিতরে তো এটা আছে,
আমিও চলে যাব, হ্যাঁ সব কিছু চলে যাবে, এরপর বুদ্ধের মিশন একদম আনসাকসেসফুল। এরকম সমস্যা আছে। এই জন্য আমরা ওশো রজনীশকে দেখবো যে ওশো এই ভুলটা করে নাই। ওশো এই জায়গায় বলছে যে ইয়েস, আমি ওই সন্ন্যাসী এসব মানি না, অ্যালাউড সবকিছু, তন্ত্রের ভিতর দিয়ে সবকিছু হবে। নারী পুরুষ আসবে, তন্ত্র চর্চা করবে, বুঝবা, বুঝে এটা থেকে মুক্ত হয়ে আপার লেভেলে তোমরা উচ্চ চৈতন্যের দিকে তোমাদের জাগরণ হবে। তো তো অবশ্য ওই ইতিহাসের ওই শিক্ষাটা নিয়ে তার আশ্রমে এই জিনিসটা তখন অ্যাপ্লাই করার চেষ্টা করছে যে আচ্ছা ওকে ওইটা না, বুদ্ধ ওইটা তো পারে নাই, তো আমার নারী পুরুষকে একসাথে রাখতে হলো, নতুন একটা সিস্টেম বানাতে হবে আসলে। তো এই জন্য তখন তন্ত্র বিষয় নিয়ে তার আলোচনা করতে হয়েছে। বা শুধু পুরুষ বা শুধু নারী হলে হয়তো সুবিধা হতো বিষয়টা, বা যদি শুধুই নারী হতো প্রথম থেকেই, যদি বুদ্ধ নিজে। সে- হ্যাঁ, 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 একটু সেপারেট সেপারেট, এই জন্য সেপারেট পজিশনে গেছে আসলে বুদ্ধ, যে নারীরা একটু, নারীদের জন্য নারী সন্ন্যাসী আলাদা, পুরুষদের জন্য পুরুষ আলাদা আর কি। এই যে আমাদের যে সেপারেট বয়েজ স্কুল গার্লস স্কুল হয় না, কাইন্ড অফ ওইরকম আহ, একটা এই বাট এরকম গল্প আছে শুনি যে আম, বুদ্ধ যেন কোন সন্ন্যাসীকে বলছে যাও তুমি ওই পতিতার কাছে যে কিছুদিন থেকে আসো। কেমন লাগে তো থরথর কেমন লাগে দেখো, তো সন্ন্যাসী তো যাবেই না। তো যা মানে কি কেমন কি মানে, সে তো সন্ন্যাসী, সে তো যাবে কেন, বাট সে গেছে পরে, পরে যে সুন্দর করে থেকে আসছে, কিছুই করে না সে। কারণ তার দেখো তোমার সন্ন্যাসের পাওয়ারটা চেক করে আসো। তো হয়তো বা এমন কাউকে সন্ন্যাসের পাওয়ারটা চেক করে আসো, তো পরে সে পরীক্ষায় মানে উচ্চাইতে পারছে আর কি, যে না ঠিক আছে, সে ওইরকম কিছু করে, উল্টা সে তাকে সন্ন্যাসিনী বানায় আনছে। বুঝছে? হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে, এরকম একটা গল্প আছে। সো সব সন্ন্যাসী কিন্তু আবার অ্যালাউ করে নাই বুদ্ধ। তো বিভিন্ন ধরনের সন্ন্যাসীরা যখন একটু আকুপাকু করতেছিল, তখন তার ভিতর যোগ্য সন্ন্যাসীকে পাঠাইছিল ওই জায়গায়, যে দেখো সে এরকম পারতেছে। তো তুমি, তোমরা এরকম, তোমাদের এখনো এরকমই হয় নাই, তোমাদের আরো সাধনা হয়। ভালো কথা। এখান থেকে একটা সুন্দর প্রশ্ন উঠে আসে যে সন্ন্যাসী বা সন্ন্যাসিনী যারা, তারা কি সমাজের পরজীবী না? তারা তো ভিক্ষা করে, অর্থাৎ বাকিরা জীবিকা নির্বাহ করে, সেখান থেকে তারা উপচাইয়া খায় আর কি, সোজা কথা। হ্যাঁ, তো হ্যাঁ, জিনিসটা যদি সবাই সন্ন্যাসী সন্ন্যাসিনী হয়ে যায়, জিনিসটা কি থাকবে? কেমন, এটা কেমন একটা অ্যাবসার্ড জিনিস না? হ্যাঁ, এই জন্য তো মানে আগেকার সময়ে তো সবাই সন্ন্যাস ছিল না। মানে আগেকার যে যে সমাজ ব্যবস্থা, যে আমরা যে চারটা বর্গের কথা বলি, চারটা বর্গ না বর্ণ, আচ্ছা বর্ণ একটা, বর্গ একটা, ওই যে ব্রহ্মচর্য, সংসার, গৃহস্থ, বানপ্রস্থ, তারপরে হলো সন্ন্যাস, চারটা। ওইটা তো কি যেন। এই যে চতুর্বর্গ নাকি কি যেন এরকম একটা বলে, হ্যাঁ, তো এই যে চারটা ধাপ জীবনের, জীবনের ধারা, তো সন্ন্যাস কিন্তু সবাই হবে না, বা সন্ন্যাস সবাই ওভাবে হয়েও জন্মায় না। হ্যাঁ, সন্ন্যাস, সন্ন্যাস আসলে আহ সবাই যদি সন্ন্যাস হয় তাহলে তাকে মানে উৎপাদন করবে কারা? হ্যাঁ, মানে সংসারের লেভেলে তো আমার উৎপাদন করতে হবে, তারপরে তো আমি ওই সন্ন্যাসীটাকে ব্যাপারটাকে এফোর্ট করতে হবে। তো সবাই সন্ন্যাসী হবে না, আর হওয়ার দরকারও নেই। কিন্তু সন্ন্যাস যে হইছে বা সন্ন্যাসী যে হইছে, তার কাছ থেকে সংসারী মানুষের কিছু শেখার আছে। কারণ এই সন্ন্যাসীও একজন সংসারী ছিল। ওই যে চারটা ধাপ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো সে যে গৃহস্থ হয়েছিল, হ্যাঁ চতুরাষ্ট্র, সে যে গৃহস্থ, ওই গৃহস্থ লোকটাই তো পরে সন্ন্যাসে যাচ্ছে। গৃহস্থের সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে, সংসারের সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে সে সন্ন্যাসে যাচ্ছে। সন্ন্যাসে যাওয়ার পরে তার পিছনে যারা আবার গৃহস্থ আছে, তারা যে তখন ওই ব্রহ্মচর্য আশ্রমে যে ওই সন্ন্যাসীর কাছ থেকে বিভিন্ন ধরনের জ্ঞান শিক্ষা লাভ করবে, যে আপনার এক্সপিরিয়েন্স কেমন, আমরা সংসারে কেমন ভাবে চলবো, কেমন ভাবে কি করলে আমাদের জীবনটা সুন্দর থাকবে, ব্যালেন্স থাকবে। তো ওটা শিখে সে সাংসারিক দায়িত্ব পালন করে, সে যখন সংসারটা যখন পুরোপুরি ভোগ করে ফেলবে, করার পরে যখন দেখবে না এই সংসার আর ভালো লাগতেছে না, সংসার আর কিচ্ছু নাই, তখন অটোমেটিকলি তার ভিতরে বানপ্রস্থের চিন্তা এসে পড়বে, যে না আমার এখন সন্ন্যাসী হয়ে যেতে হবে, ওই উদাসীনতা চলে আসবে। তখন সে যে সন্ন্যাসে এন্টার করবে, ন্যাচারাল, এটা ন্যাচারাল প্রসেস হবে, এটা কোনো আরোপিত প্রসেস হবে না। কারণ সে ব্রহ্মচর্য পালন করছে, মানে তার নিজেকে গড়ে তুলছে সংসারের জন্য, সে সংসার ধর্ম পালন করছে, দুইটা বর্গ শেষ, তারপর তার উদাসীনতাও জাগ্রত হয়েছে, বানপ্রস্থ হয়ে গেছে।
তারপর এখন সে ন্যাচারালি সন্ন্যাসে চলে যাবে। আমার আর জীবন থেকে কিছু পাওয়ার নাই, কেউ যদি চায় আমি তাকে শেখাতে পারি। এই জন্য তখন সে ঋষি, তখন সে ওই ঋষির পর্যায়ে চলে যায়। তখন আমরা যে ভাবি যে ঋষিরা কিছুই করে না, ঋষিদের কোনো বাচ্চা কাচ্চা নাই, ঋষিরা শুধু মানে সারা জীবন মানে ছিল, হ্যাঁ তাদের কিচ্ছু হয় না, এটা আসলে সর্বাংশে সত্য না। কিছু মানুষ থাকতে পারে রেয়ার কেস যে তাদের আসলে ওইদিকে কোনো মানে মুভমেন্ট থাকে না, তো তাদেরকে আমি পবিত্র ভাবার কিছু নাই যে না আচ্ছা তারা একদম সুপিরিয়র সুপ্রিম। এই যে এখন দেখি না আমাদের কিছু আহ ব্রহ্মচারী কতগুলা, এই কোন মানে আমরা একদম মানে ডাই হার্ড কি বলে সিমেন্ট রিটেনশনকারী, ডাই হার্ড ব্রহ্মচারী, আমাদের কোনো কিছু নাই, আর আমরা জীবনেও কোনো নারীদের দিকে তাকাবো না, আমরা তো একদম মানে সেই পাওয়ারফুল ইয়ে থাকবো। এইসব ভুংবাং নাই এগুলো। আসলে জীবনের যে পর্যায়গুলো আছে, ধাপগুলো আছে, ওগুলোকে সম্পূর্ণ সম্যক ভাবে বুঝলে তারপর ন্যাচারালি সন্ন্যাস ঘটিত হয়ে যায়, যেটা আগে এই সিস্টেমটাতে ছিল, খুবই লিবারেল সিস্টেম ছিল। আমি জানি না এটা আসলে কি, এটা কি ব্রিটিশ প্রভাবিত হয়ে হইলো এটা, যে কারণ তারা তো খ্রিস্টান ছিল, তো তাদের এই ভ্যালুগুলো আমাদের এখানে ইম্পোজ হয়ে গেছে। কারণ খ্রিস্টান যুগেও তো আসলে ওখানেও তো আসলে এরকম একটা ব্যাপার ট্যাবু ছিল। এখন যদিও তারা বেশ যথেষ্ট লিবারেল হয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে আগে এরকম ছিল যে একটা উদার দৃষ্টিভঙ্গি ছিল, ইভেন নারীরা পর্যন্ত লিবারেল ছিল। হ্যাঁ, কিন্তু ওই জিনিসটা আমরা হারিয়ে ফেলছি আসলে। কিন্তু পরে যে ধীরে ধীরে ওই যে মনুসংহিতা, তারপর আরো অন্যান্য ইয়েতে যে আসলে একটু ব্যাপারগুলো একটু প্রবলেমেটিক হয়ে যায়, ওই যে ব্রাহ্মণ ব্যাপারটা চড়াও হয়ে যায়, তারপর নারীদের নিয়ে আরো উল্টা পুল্টা মানে অনেক ধরনের উক্তি টুক্তি দেখা যায় গ্রন্থগুলাতে। বুদ্ধ গ্রন্থেও আসলে নারীদের ব্যাপারগুলো নিয়ে আসলে একটু মানে কি বলে একটু কড়া টাইপের কথা আছে, অনেক নিন্দে বন্ধ টাইপের কথা আছে। এমনই রয়েছে। কোনো ভিক্ষুণী যদি কোনো ভিক্ষুণী যদি আহ, বহু বর্ষ ধরেও এখানে রয়েছে, সন্ন্যাস করছে, কিন্তু তার স্থান কেবল একটা নবাগত ছেলে ভিক্ষু যদি আসে তার থেকে নিচু হয়ে যাবে, যে কালকেই এসছে, এরকম আছে যার হ্যাঁ। স্থানের তো এটা আসলে কিছুটা পুরুষতান্ত্রিক লাগে ব্যাপারটা, হ্যাঁ পুরুষতান্ত্রিক ব্যাপারটাই লাগে। তো তার তুলনায় আমি মনে করবো যে প্লেটো রিপাবলিকে প্লেটো নারীকে যে সম্মান দিছে ওটা মাচ মোর বেটার, মানে এই কথার পরিপ্রেক্ষিতে প্লেটো তার রিপাবলিকে বলছিল যে নারীরাও চাইলে সে যদি যোগ্য হয় সে দার্শনিক রাজা হতে পারবে, এখানে পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই, সে যদি যোগ্য হয় ইভেন, হ্যাঁ সে যদি জিমনেশিয়াম, ওখানে তখনকার সময় মানুষের জিমনেশিয়াম করতো আর কি, জিম টিম এগুলা শরীর চর্চা করতো। তো ওই শরীর চর্চায় আর কি হইতো যে তারা তাদের কাপড় চোপড় তেমন একটা থাকতো না, মানে তারা ওইভাবেই আর কি প্র্যাকটিস করতো ছেলেরা মূলত। তো তখন বলছে যে আচ্ছা তাহলে নারীরা যদি এরকম করে তো এটা কি অ্যাপ্লিকেবল হবে কিনা, তো প্লেটো বলছে হ্যাঁ, কেন হবে না, সেও করতে পারবে, তার যোগ্যতা আছে সেও করবে, সেও এটা চর্চা টর্চা করে সে যোগ্য টোগ্য হয়ে সে দার্শনিক রাজা হবে, সমস্যা কি, পুরুষরা গুলো নারীরা করতে পারবে না? তো ওই টাইমে বসে সেই ধরনের কথাবার্তা বলছে। হ্যাঁ, সো তা আমার কাছে এটা এদিক থেকে এটা একটু বেটার মনে হয় যে ওই টাইমে একটা সাম্যের যে ধারণাটা, সে ওই দিকটা একটু বেশি পাওয়ারফুল ছিল প্লেটোর এই রিপাবলিক বা সক্রেটিসের কথা যেটাই বলি। তো আর এই বুদ্ধের ক্ষেত্রে এই ব্যাপারটা আসলে একটু ক্রিটিক্যালি দেখা লাগবে, নারীদেরকে নিয়ে তার যে মন্তব্যগুলো আছে। আরেকটা যেমন সমালোচনা দেখা যায় যে তুমি যখন প্রথমে বললে যে বুদ্ধের যে চিন্তা ভাবনা বা যে পরামর্শ সেটা বড় লোকদের প্রতি মূলত, তেমনি সে যুগেও যেমন যদি দেখি তো বুদ্ধের আশ্রমে খুব সম্ভবত 80% মনে হয় ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ বংশেরই ছিল তারা, আর কি বলবো এভাবেই তো বলতে হয়, 80% ব্রাহ্মণ কুলেরই ছিল। আর বৌদ্ধ ধর্মে এসে বুদ্ধের কালে হোক কি পরবর্তী, এটা একটু ঠিক করে দিও যে সেখানে ওরাও সেই চতুর্বর্ণই মানতো হিন্দুদের মতো, খালি আহ, যেমন হিন্দুরা মানতো কি যে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র, ওরা আগে ক্ষত্রিয়, তারপরে ব্রাহ্মণ, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। কারণ কি? কারণ গৌতম বুদ্ধ ক্ষত্রিয় ছিল। মানে হ্যাঁ, এই জিনিস কতটা সত্য আর কি। হ্যাঁ এটা নিয়ে আমি আসলে অতটা ডিপলি স্টাডি করিনি ব্যাপারটা, ডিপলি স্টাডি করলে হয়তো আমি ইনসাইট গুলো বের করতে পারবো যে আসলে কি হয়েছে জিনিসটা। বাট হ্যাঁ, বুদ্ধ তো ক্ষত্রিয় ছিল,
তো ওই ওই টাইমে তোমার কাছ থেকে আমি জানলাম যে 80% আর কি মানে ব্রাহ্মণ বলতে কি মানে তারা ক্ষত্রিয় ছিল তো না, মানে তাদের আচ্ছা সন্ন্যাসী ব্রাহ্মণ বংশের, আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ আমি তো সেটাই দেখি আসলে, ওই যে সারিপুত্র, মোগল লায়না, তারপরে এরা তো সবাই আসলে খুব অ্যাফ্লুয়েন্ট অভিজাত বর্গেরই ছিল। হ্যাঁ মানে আরে খুব কম মানুষ পাওয়া যায় যে একটু নিম্ন বর্গের ছিল। তারপরে হচ্ছে তুমি ইয়েস দেখবে কি যেন জাতক কথা, যেটা যে বইটা আমার কাছে রয়েছে, ভালো ভালো গল্প রয়েছে সেটা বিষয় না। বোধিসত্ত্ব আজ অব্দি কোনো শূদ্র বংশে বা নারী হয়েছে কিনা জানি না, কোনো শূদ্র বংশে জন্ম নেয়নি। ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য হতে পারে কি, আমি এটা দ্বিধায় আছে, কিন্তু কোনো শূদ্র বংশে জন্মগ্রহণ করেনি, আর নারীও খুব সম্ভবত করেনি আর কি। গল্পের মধ্যেও রয়েছে। এবার হ্যাঁ এত জন্ম নিচ্ছে তা কেন? মাঝে মাঝে তো ভুলবশত হয়ে যেতে পারে র্যান্ডম হলে। হ্যাঁ, এটা এটাও একটা ইন্টারেস্টিং একটা টেক, যে আসলে এখানেও আসলে আমরা আসলে একটু জাতি মানে এই যে উঁচু নিচু বর্ণের একটা ব্যাপার দেখি আসলে, যে আসলে মানে তাহলে যদি এটা হয় তাহলে তাহলে এটার কাউন্টার হিসেবে আমি কবিরকে দাঁড়া করানো যেতে পারে, সন্ত কবির। আর সন্ত কবির তো ডেফিনেটলি কোনো মানে হায়ার বর্গের লোক না, সে তো মানে তাঁতি, মানে তাঁত বুনতো, কাপড় বানাইতো। তো সে তো আসলে ওই হায়ার ক্লাসের না, বুদ্ধের মতো। তো তো তার ওই বর্গের মানুষরা তখন সন্ত কবিরের সাথে অনেকটা রিলেট করতো। এবং এক্স্যাক্টলি তাই আসলে আমি যদি ওইভাবে চিন্তা করি, বুদ্ধ যে ধ্যান পদ্ধতি গুলো দিয়ে গেছে বা বুদ্ধ যে এই ব্যাপারটা দিয়ে দিছে, এটা তো আসলে সাধারণ মানুষের পক্ষে ওইভাবে মানাটা সম্ভব না। কারণ যেই লোক তার সার্ভাইভাল নিড পূরণ করার জন্য সবসময় দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ, সে তো চাইলেও আসলে শান্ত ভাবে তো ধ্যান করতে পারবে না। কারণ ধ্যান করলে তার কাছে মনে হবে আলু পটলের চিন্তা করবে, আর আমি আজকে কি খাবো, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি আসলে তাকে কিভাবে ভরণ পোষণ যোগাবো, আমার তো সম্ভব না। তো সে বুদ্ধ বলতেছে তুমি চুপচাপ বসো আমার পাশে, বিপাশনা ধ্যান। কোন মানে কোন দরিদ্র মানুষের পক্ষে কি সম্ভব যে ধ্যান করার জন্য এত টাকা খরচ করে রিট্রিটে যাওয়া? সে তো বলবো ভাই রিট্রিটের অর্থই তো সে জানে না, জানবে না, তার তো সম্ভব না। তো সে বুদ্ধ যখন বললো ধ্যানের কথা, ভাই কিসের ধ্যান ভাই, আমি অলরেডি ধ্যানই করি, আমি তো সারাদিন কাজের উপর, তো আমার তো কোনো চিন্তা ভাবনা মাথায় আসে না। হ্যাঁ, তো এই জন্য ওই বুদ্ধের সাথে একটু রিলেট করে ওষুধটাও বলা যায়, যে সে বলছে যে আই এম রিচ ম্যানস গুরু, আমি হলো ধনীদের গুরু। সেই সিস্টেমটা বুঝেই বলছে। তা আমি আসলে ধনীদের গুরু, আমি কি করবো ভাই, আমি তো ধনী, আমার কাছে ধনীরা আসে, আমি কিছু করার আছে আমার? তারা আসে, এখন আমি তাদের সমস্যা নিয়ে ডিল করতেছি। এখন এটাতে সুবিধাটা কি? কারণ ধনীদের কাছে টাকা পয়সা আছে, তো তাদের টাকা পয়সাটা তারা যদি কম ভোগ করে, তাহলে বাদ বাকি টাকাটা তারা কোথায় ব্যয় করবে? জনকল্যাণে। না মানে বুদ্ধ তো এটাই করবে, যে আচ্ছা তুমি এই বাকি টাকা দিয়ে তুমি মানুষের কল্যাণ করো, করুণা করো সবার প্রতি। হ্যাঁ, তো ওই যে টাকাটা আছে তারা যদি ভোগ কাজে যদি ব্যয় না করে, তারা ভোগ কাজে ব্যয় না করে ওই টাকাটা তারা জনকল্যাণে ব্যয় করবে। আর জনকল্যাণে ব্যয় করলে কারা বেনিফিটেড হবে? ওই দরিদ্র লোক। ওই দরিদ্র লোকরা বেনিফিটেড হলে তাদের আহ অর্থনৈতিক সমস্যাটা দূর হয়ে তারা যখন একটা ভালো একটা পজিশনে আসবে, তখন তারা বুদ্ধের এই কথা শোনার জন্য রেডি হয়ে যাবে। তো এইভাবে চেইন আকারে উপকারটা হচ্ছে। তা আলটিমেটলি বুদ্ধ ধনীদের জন্য হলেও, ধনীদের উপকার করলেও পরোক্ষভাবে গরিবদের জন্য তার উপকার হয়ে যাচ্ছে। আর সে তো বিনয় দেখাচ্ছেই, সে ধনীর ছেলে হয়েও সে গরিবদের কাছে ভিক্ষার পাত্র দিচ্ছে, তো এতে গরিবদের অহংকারও তৃপ্ত হচ্ছে, যে না সে অতটা উঁচু না, সে আমাদের লাইনে এসে সে আমাদেরকে সম্মান করে, সে আমাদের দুয়ারে আসতেছে, আমাদের কাছ থেকে জিনিস নিচ্ছে। এবং গরিবরা এই জন্যই দিত, মূলত ভিক্ষাটা আসলে এমনি এমনি দিত না, ভিক্ষাটা দেওয়ার ভিতরে একটা ট্রানসাকশন আছে, যে না আচ্ছা ধনী লোক সে আমার কাছে আসতেছে। যেমন আমি যদি এটাকে যদি আমাদের এই মানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে একটা মন্ত্রী মিনিস্টার, সে একটা উঁচু লোক, মানে গরিবদের কাছে তারা তো সেই হাই প্রোফাইলের লোক, সে হাই প্রোফাইলের লোক যখন একটা কুঁড়ে ঘরে এসে পান্তা ভাত খাবে,
হুম 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 তখন আমি জানি সে ভোট চাওয়ার জন্য আসতেছে, কিন্তু কিছু সময়ের জন্য হইলে আমার ভালো লাগবে যে না, আমি এর উঁচু থেকে নিচু তলায় নামায় ফেলছি। যে কারণে এই সাইকোলজিটা কাজ করে তখন। তো এই জন্য ভোট চাওয়ার জন্য, মানে শো অফ করার জন্য রাজনীতিবিদরা যায় আর কি গরিবদের কাছে, আমাকে ভোটটা দিয়েন। কিন্তু তারপরেও কেউ তাদের সাথে যে পান্তা ভাতটা খাইতে পারে না, বা তারা যেই খাবারটা খায় ওটা খায় না। তারা বলে ভোটটা দিয়েন, স্টিল ডিস্টেন্স মেনটেন করে। হুম আর হুম বুদ্ধ তাদের ওখানে যে খাইছে, তোমরা যা দাও ওটাই আমি খাবো, সমস্যা নাই, ইভেন তোমরা যা দিন আমি তাই গ্রহণ করবো, ওইটাই আমি খাবো, এবং আমার সন্ন্যাসীরাও খাবে। তো গরিবরা তাদের যা ছিল, তাদের মানে সামর্থ্যে যেটা কুলায় ওইটা তো বুদ্ধকে তখন দিত। তো সে তো আসলে ওই রাজনৈতিক পলিটিশিয়ানদের থেকেও তো আরো বেটার সার্ভিস দিছে আসলে তাদের কাছে। সে হৃদয়টা নিয়ে গেছে, কম্পেশনটা নিয়ে গেছে। তো এইটা তাদেরকে তখন মুগ্ধ করে দিছে। তো এই একটা উপকার করছে। আর ধনীদের প্রবলেম সলভ করার মাধ্যমে বুদ্ধ প্রকারান্তরে নিচু যে যারা ছিল তাদেরকেও, মানে নিচু অর্থে তাদের যে সামর্থ্য বা ফাইন্যান্সিয়াল অবস্থা, ওই অবস্থাতে তাদের হেল্প করতেছে। মানে বুদ্ধের এই ফিলোসফিটা কতটুকু বাস্তবে হয়েছে ওটা ম্যাটার না, বাট অ্যাটলিস্ট এটা এভাবে হওয়ার কথা। কারণ ধনীরা যদি মানে পাগল টাইপের হয় বা ভোগবাদী হয়ে যায়, চরম পরিমাণ যদি ভোগাসক্ত হয়ে যায়, তখন হয় কি যে তারা ভোগ করতে 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 তখন এই অসাম্যটা ক্রিয়েট করে। এক পাশে আমরা দালান দেখবো, আর এক পাশে দেখবো বস্তি। শেয়ারিং করবে না তো তারা, তাদের কাছে মনে হবে যে জীবন একটাই, খাওয়া দাওয়া আর মাস্তি করো, হুম আর কিছু দরকার নাই। তো গরিবরা সবসময় উপেক্ষিত থেকে যাবে, তাদের অবস্থার আর কোনো উন্নতি হবে না। আর ফাইন্যান্সিয়াল মানে ম্যাটেরিয়াল কন্ডিশন যদি উন্নতি না হয়, তাহলে কিভাবে স্পিরিচুয়াল কন্ডিশনের দিকে যাওয়া যাবে? ওই গভীর দর্শন, গভীর যে আধ্যাত্ম, ওটা কিভাবে মানে তাদের ভিতরে পেনিট্রেট করবে না। তো মার্কস এই জন্য তখন, এই যে এখানে মার্কসও প্রাসঙ্গিক হয়ে যায়। কার্ল মার্কস বলছে যে তুমি সাম্য, অসাম্যটা দূর করো, শেয়ার করো তাদের কাছে, হুম তাদের অধিকারগুলো প্রাপ্যটা তাদেরকে দিয়ে ব্যালেন্স করো, দিয়ে দাও তাদের, যাতে একটা ভারসাম্য তৈরি হয়। আর এই ম্যাটেরিয়াল কন্ডিশন বা ইকোনমিক কন্ডিশনটা যদি ঠিকঠাক হয়ে যায়, তারপরে তোমার লাগবে হলো স্পিরিচুয়ালদের। তারা তখন তাদেরকে তখন শিখাবে যে নাও, এবার তুমি খাইছো, এবার তোমার আয়েশ আরাম হয়ে গেছে, তোমার যে জ্বালা যন্ত্রণা ছিল, যেটা আক্ষেপ ছিল, ওটা মিটছে, এখন তুমি ভোগ করো না, ভোগবাদী হইও না। কেন হবে না ভোগবাদী? কারণ এই যে ধনীদের যে দেখছো, তারা কিন্তু ভোগবাদী না। তারা কিন্তু তাদের এরকম একটা লাইফ স্টাইল কিন্তু তারা লিড করছে, তারা কিন্তু ভোগবাদী হয়ে কিন্তু চলে নাই। তারা তারা এভাবে লাইফ স্টাইল লিড করতেছে, এবং কিছু অর্থে মানুষরা আসলে অনুকরণ করতে চায়। তো সমাজে হায়ার ক্লাসে যা যা চলতেছে, নিচু তলার মানুষরা সেটাই করে। হুম 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 তো হায়ার ক্লাসের মানুষরা যদি সংযত, মিতাচারী বা ওই ধরনের ধ্যান ট্যান এইগুলোর মাধ্যমে যদি অ্যাফ্লুয়েন্ট থাকে, মানে নট অনলি টাকা পয়সার দিক দিয়ে, সাইকোলজিক্যালি যদি অ্যাফ্লুয়েন্ট থাকে, ওইটা প্র্যাকটিস করে, তখন দেখা যায় যে নিম্নবর্গের যারা শ্রেণী আছে তারা ওই আদর্শে অনুপ্রাণিত হবে ইন দ্য মোস্ট কেসেস। কারণ তারা সবাই কপি তো করতে চায়, তা কপি করলে তা এই জিনিসটাই কপি হোক, তাহলে সমাজে ভারসাম্যটা থাকবে। তো এই জন্য ফিলোসফার, তারপরে আধ্যাত্ম যেই দার্শনিক, আধ্যাত্মিক বা যে যারাই আছে সাইকোলজিস্ট, এরা ধনীদের ধনীদের খুব প্রয়োজন এই বর্গটা। তাইলে অল সব দিক দিয়ে সেট হয়ে যায়, ব্যাপারগুলো ব্যালেন্স চলে আসে। হুম, এই কারণ আলটিমেটলি সবাই সবাই ভোগবাদী না। কারণ যে গরিব ছিল, যে প্রলেতারিয়েট, সে যখন ধীরে ধীরে টাকা পয়সা পেয়ে যখন বুর্জোয়া হয়ে যাবে, তখন সে কি করবে? তখন সে তার প্রলেতারিয়েটকে আসে দেখতে পারবে না। তখন সে বলবে, আরে আমি তো এই লেভেলে চলে আসছি, আর তুমি যে কত খাটা সেটা আমি জানি, কারণ আমি যখন নিচু তলায় ছিলাম, তখন তুমি আমার বাসায় এসে চুরি করে জিনিসপত্র নিয়ে যেত, তোমার সাথে আমার ঝগড়া হইতো। এখন আমি বুর্জোয়া হয়েছি, তোমাকে এখন আমি গোনাই ধরবো, কারণ আমি তোমার সব হারিয়েছি। তুমি একটা লম্পট, আমিও লম্পট ছিলাম, কিন্তু তোমার থেকে কম লম্পট ছিলাম। ঠিক আছে? তো এরকম ব্যাপারগুলো হয় তখন তখন সে এটাকে ধামাচাপা দিয়ে নিজের ওল্ড আইডেন্টিটিকে সে
তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সে তখন ওই যে তার বুর্জোয়া যে মাইন্ডসেট আছে, যে বুর্জোয়া যে প্রভু আছে, তার মতো হওয়ার চেষ্টা করবে। এইটার সাথে তুমি, এটা কি লাকার থিওরি ছিল নাকি রেনে জিরারদের ফিলোসফি মিলে, যে আমি আসলে মানুষ আসলে কি আকাঙ্ক্ষা করে সেটা আসলে সে চায় না, সে চায় অন্যকে ইমিটেট করতে। অন্যরা যে আকাঙ্ক্ষিত, মানে যে আকাঙ্ক্ষিত যে বস্তুগুলো নিয়ে মজ মাস্তি করতেছে, আমি আসলে ওইটাই চাই, ওর মতোই হইতে চাই। অন্যের আইফোন নিয়ে শো অফ করতেছে, আমারও একদিন ইচ্ছা হবে যে আমিও একদিন আইফোন নিয়ে শো অফ। কিন্তু আইফোনে কি আছে কেউ জানে না, ওটা আবার লাগবে কি লাগবে এটা কেউ জানো না। না। আইফোনে কি আছে আমার তাই show off জানি করতে না। না। আমি চ্যালেঞ্জ করতে পারি, আইফোনে কি ফিচারের জন্য অ্যান্ড্রয়েড এর জন্য নিচ্ছে সে, ভালো ক্যামেরা বাদে হ্যাঁ, বলে দেখা খালি হ্যাঁ, বলে হ্যাঁ, দেখা কেউ ওইটাই। হ্যাঁ, সে জানে না কিছু, হ্যাঁ, যে তার ভিতরে কি আছে না আছে কেউ জানে না, বাট আমার অন্যরা নিচ্ছে, মানে আমার থেকে হায়ার ক্লাসের কেউ নিচ্ছে, তা আমারও সেটাই করতে হবে। তার মানে তার আর আমার ভিতর তফাৎটা কি হলো? কোনো তফাৎ নাই। তার আমি যখন ক্ষমতা পেয়ে যখন হব, তখন আমিও মনস্টার হয়ে যাব। তো এই ক্ষেত্রে এই যে এখন যে মানে আন্দোলন টান্দোলন হচ্ছে চারদিকে, তখন দেখা যায় নেপোকিটদের কিন্তু এই কথাটা চলে আসে তখন, যে তারা শো অফ করে, যারা গরিব তারা ওটাতে চলে, সহ্য হয় না, এই দিয়ে দিল একটা আন্দোলন। নেপালের আন্দোলন এখন ঠান্ডা, ভাঙচুর করে তারা ক্লান্ত, ঠান্ডা হয়ে গেছে। সো এখানে ধনীদের জন্য লার্নিং আছে, গরিবদের জন্য লার্নিং আছে। ইদার ওয়েতে একটা পার্টি ঠিক হলে আদার পার্টি এমনি ঠিক হবে। ধনীরা সার্কুলেট করুক মানিগুলো তাদেরকে, তাদের মানিগুলো, এবং এটা তাদের জন্য দরকার। বিশেষ করে বিভিন্ন নর্ডিক কান্ট্রিগুলোতে কিন্তু এটাই হয়েছে। ওরা ওয়েলফেয়ার স্টেট ক্রিয়েট করছে। ওদের ধনীরা কিন্তু চাইলে কিন্তু পারতো যে ভোগ টোগ করে একদম মানে হায়ার ক্যাপিটালিস্ট হয়ে যেতে, কিন্তু না, ওরা সার্কুলেট করছে মানিগুলাকে। কারণ মানিগুলো সার্কুলেট করার কারণে কি হয়েছে, যে নিজেদের জন্যই করছে মানি সার্কুলেট। কারণ আমি যদি সার্কুলেট না করি, তাহলে কি হবে? এই যে অসাম্য তৈরি হবে, আমার সম্পত্তি কিন্তু দিন শেষে তারা কিন্তু একসময় খেয়ে দিবে, যদি পারে সেই পরিস্থিতি হয়। হ্যাঁ, যদি পারে। আর যখন পারবে তখন একবারে ধূলিসাৎ করে দেবে। তো এই টেনশনটা তারা চায়নি, তারা ওয়েলফেয়ার স্টেট ক্রিয়েট করছে জিনিসটা। আর আর এই কারণে দেখতে পাই যে ওখানে দুর্নীতি কম, তারপরে লোকগুলো ধীরে ধীরে সভ্য হয়েছে। যদিও তাদের ইতিহাস বলে তারা আগে বর্বর ছিল, তো বর্বরতা থেকে ধীরে ধীরে সভ্যতার দিকে আসছে। তো ঐতিহাসিক ভাবে যদি আমি দেখি, যে তোমাকে আসলে বর্বর হইতে হবে যদি তুমি সভ্য হইতে চাও। কারণ তোমার ওই যে ক্ষুধা ছিল, কিছু ছিল না। এখন তুমি ধ্যান মেডিটেশনের কথা বলতেছো, কিন্তু যখন পেটে খাবার ছিল না তখন তো তুমি বলো। এটাও দেখো সত্যি যে মনে হচ্ছে যে সে বন্দুকের নলের ডগা দিয়ে সব চলে, মানে গরিব মানুষ তো ভয় দেখাচ্ছে যে ভাই আমাদের দেও, নালে কিন্তু মারবো। হ্যাঁ, হ্যাঁ। সো এইটাই, এই ব্যাপারগুলো হয়। সো তো এই জন্য তখন দেখা যায় যে এখন কথা হলো যে তাহলে কি রেয়ার কেস হয় না? হ্যাঁ, রেয়ার কেস হয়তো, যেমন সন্ত কবির, তারপরে দাদু দয়াল, তারপরে কি সহজ, তারপর মীরাবাই। তো এরা এরা হল এই ধরনের গোষ্ঠীও তো দাঁড়াইছে না। তো তারাও খুব রেয়ার একটা নজির স্থাপন করছে। ইভেন আমাদের নজরুলকে যদি আমি ধরি, কাজী নজরুল ছিল, সে তো কোনো অ্যাফ্লুয়েন্ট পরিবারের ছিল না, সে তো দরিদ্রই ছিল, কিন্তু সে কতটা চিন্তা, সবাই তো নজরুল হয় না। তো সে তো একটা রেয়ার এক্সাম্পল। তো রেয়ার এক্সাম্পল তো আমি সবার কাছে জেনারেলাইজ করতে পারবো সবার, কিন্তু হয়। গোবরে কিছু পদ্ম ফুল ফোটেই, হ্যাঁ, হইতেই পারে এটা। কিন্তু ওইটাকে ধরে এখন বলা যাবে না। তার মানে কি, যে সব বর্গেই আসলে কিছু বোধপ্রাপ্ত লোক থাকে, ওইটার কেস টোটালি আলাদা। হ্যাঁ, কিন্তু ওই বোধপ্রাপ্ত লোকদেরকে যদি, যারা আছে তারা যদি একটু তাদের কাছ থেকে যদি অ্যাডভাইস নেয় বা ওইটা যদি শুনে, তখন সমাজে ওই ব্যালেন্সটা থাকে। যেমন ধনীরা যদি তার আহ, ওই ক্লাসে, ওই বর্গের লোকদের ভিতরে যারা একটু ম্যাচিওর হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা বলে, যে ফিলোসফি বা অন্যান্য যেই টপিক গুলোতে তারা একটু এক্সপার্ট হয়ে গেছে, বা ওই ধরনের জীবনটা ধারণ করে, তাদের যদি উপদেশটা মেনে চলে, তাহলে কিন্তু ভালো হয়। তাহলে কিন্তু ওই ধনীদের প্রবলেমটা সলভ হয়।
কারণ ধনীরা যখন দেখবে যে আমার জীবনে দুঃখ আছে, এই হলোনেসটা যখন ধ্যান দিয়ে পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু ন্যাচারালি তারা কিন্তু আর এত ভোগের দিকে আক্রান্ত হবে না। তারা তখন সমাজে একটা এক্সাম্পল সেট করবে, আর ওই এক্সাম্পলে তখন সবকিছু রুল আউট হবে। মানে রুল আউট হলে তখন ভ্যালু চেঞ্জ হয়ে যাবে সমাজে। জি, মানে এখান থেকে অনেক দিক খুলে যেতে পারে। আমরা বহুত মানে এপিসোড করতে পারি। তোমার সাথে আমি কথা বলে বুঝেছি যে বহুত বিষয় আলোচনা করা যেতে পারে। না, এমনিও আজকে খুব ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ, যে এতটা সময় হ্যাঁ, দিলে। একটু অফ ট্র্যাক হয়ে গেছি আর কি, কিছু বুদ্ধের কথা বলতে গিয়ে অন্যান্য অনেক কিছু কানেক্ট হয়ে গেছে। না, না, অবশ্যই অনেক, অনেক এপিসোড তোমার জন্য মানে তোমার সাথে করতে চাইবো, যে বহুত বিষয় আলোচনা আছে। ঠিক আছে? তো এমনি বুদ্ধের আলোচনায় দেখা যাক যে এটা তো মানে খুব সুন্দর একটা বিষয়। অনেকগুলো আমিও জানতে পারলাম বিষয়, যে কি করে মানে এই গোল করে আবার সেই ঘুরিয়ে আনার চেষ্টা করছে বড়লোকদের, ১ম এ করে তারপরে গরিবের মধ্যে সেটা এনে। মানে খুব ভালো লাগলো আমার। তোমাকেও মানে খুব ধন্যবাদ যে এতটা সময় দিলে তুমি আমাদেরকে। হ্যাঁ, sure. আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই সমাপ্ত রাখি। হ্যাঁ, আসলে একদিনে এত সবকিছু বললে আবার পরের জন্য কিছু থাকবে না, পরবর্তী এপিসোডের জন্য থাকবে অবশ্যই, জীবন তো বহমান। বহুত কিছু থাকবে, তবে কিন্তু কেবল একজনকে নিয়ে আলোচনা হলো, কত ব্যক্তিত্ব রয়েছেন, কত বিষয় রয়েছে। হ্যাঁ, প্রত্যেকেরই জীবন আসলে এই যে যেমন বুদ্ধের ভিতরে তো অনেক ধারা আছে, কিভাবে জেন ধারা আসলো, কিভাবে আর কি আহ জেন ধারায় কিভাবে বৌদ্ধ আর তাও মিলে কিন্তু জেনের একটা ফরমেশন ক্রিয়েট হলো। আবার তো সিংহের এরা কি সাথে বলে? জাপানে মিলে কিছু একটা আলাদা হয়ে গেছে ওখানে। হ্যাঁ, আবার হিনোজানি একটা সেক্টর হয়ে গেল, মহাজানি একটা সেক্টর হয়ে গেল। তো ওইটার ভিতরে একটাই আবার বৌদ্ধ কিন্তু সন্ত্রাস ইতিহাসও আছে। ওটা নিয়ে আমি গাড়াগাড়ি করি না, আমি গাড়াগাড়ি করবো। অনেকে ভাবে যে বৌদ্ধ হলো অহিংস, মানে অহিংসার কথা বলছে, করুণা শান্তি না। বুদ্ধিজমে কিন্তু অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো এগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল। হ্যাঁ, এটারও খুবই কন্ট্রোভার্সিয়াল। ঠিক আছে দাদা, আবার দেখা হবে। ঠিক আছে, আজকের জন্য হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই।